বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 23শে মার্চ 2026। আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদের আহ, মোটামুটি 2 দিন পরে আমরা আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি। এবং আজকে হচ্ছে আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি এমসিকিউ ব্যাচের আজকে হচ্ছে দেওয়ানি কার্যবিধির 8ম ক্লাস। এবং আমরা আজকে আলোচনা করব দেওয়ানি কার্যবিধির 27 দেশের 14 বিধি থেকে। তো এর আগে 27 আমরা কি আলোচনা করেছিলাম একটু মনে করাই দিই আপনাদের। সর্বপ্রথম পড়েছিলাম 27 টাইটেল ছিল হলো আরজি প্লেন। একটা আরজিতে কি কি উপাদান থাকে, এটা আছে 27 এক বিধিতে 9টা উপাদান। আপনাদের মনে আছে কিনা যে আদালতের নাম, বাদীর নাম ঠিকানা, বিবাদীর নাম ঠিকানা, এরকম 9টা বিষয় আছে। এবং এর মধ্যে 2026 সালের সংশোধন 2025 সালের সংশোধনীতে ওই জায়গায় 27 এক বিধিতে নতুন একটা বিধান যুক্ত করছে যে বাদী এবং বিবাদীর নাম ঠিকানার সাথে সাথে মোবাইল ফোন নাম্বার, তারপরে জাতীয় পরিচয়পত্র নাম্বার, ইমেইল আইডি যদি থাকে দিতে হবে। এবং 27 যে এক বিধিতে যে 9টা বিষয় আছে, এখানে আমরা পড়েছিলাম যে অর্থের মামলায় অর্থের সুনির্দিষ্ট পরিমাণ লিখতে হবে, মনে আছে কিনা? শুধুমাত্র, আচ্ছা, এই সুনির্দিষ্ট পরিমাণ অর্থের কথাটা আছে 27 2 বিধিতে। তবে 27 একে কি আছে, একে যেটা আছে যে স্থাবর সম্পত্তি রিলেটেড মামলা করলে অবশ্যই কি দিতে হবে, তফসিল দিতে হবে। তারপরে আপনি মামলার মূল্যমান লিখতে হবে। কেন মূল্যমান লিখতে হবে? যাতে আর্থিক একটি নির্ধারণ করা যায় এবং এর কোর্ট ফি নির্ধারণ করা যায়। এরপরে আরজিতে যদি বাদী দাবি করে যে তার এই আরজিটা তামাদি মেয়াদের পরে দায়ের করা হয়েছে এবং তার তামাদির যে মেয়াদটা এই যে যে বেশি হয়ে গেল, এটা বাদ দিতে হবে। গ্রাউন্ডস ফর এক্সামশন, তামাদি হতে অব্যাহতির কারণ, এটা আছে 27 6 বিধি। 27 6 বিধি। এবং যদি বলে যে মানি সুট সম্পর্কে বলতে কোথায়, 27 2 বিধি। 27 2 বিধি সুনির্দিষ্ট অর্থ লিখতে হবে। তবে যদি আপনার অমীমাংসিত অর্থ হয়, যেরকম মিন প্রফিট হলে অমীমাংসিত অর্থের ক্ষেত্রে আনুমানিক লেখা যাবে। এবং অতঃপর আমরা পড়েছিলাম আরজি ফেরত এবং আরজি খারিজ। আরজি ফেরত 27 10 বিধিতে যে যদি আর্থিক এখতিয়ার ভুল হয় অথবা আঞ্চলিক এখতিয়ার ভুল হয়, অর্থাৎ যদি বাদী ভুল এখতিয়ার সম্পন্ন আদালতে আরজি দাখিল করে তাহলে আরজি দেয় ফেরত। আরজি ফেরতকে ইংরেজিতে বলে রিটার্ন অফ ক্লেইম। এবং আরজি ফেরত দিলে প্রতিকার ছিল দুইটা। এক, ওই যথাযথ এখতিয়ার সম্পন্ন আদালতে ওই আরজি আবার দাখিল করা যাবে। দুই, আমরা প্রথম আপিলযোগ্য আদেশ পেয়েছিলাম 27 কত বিধি, 10 বিধি। মনে আছে কিনা আপনাদের? তাহলে দেওয়ানি কার্যবিধিতে 43 আদেশে মোট 25টা আপিলযোগ্য আদেশ আছে। তার ভিতরে এই যে একটা পেলাম, সেটা কত, 27 10। এই যে সূচনা হয়ে গেল 27 10 একটা আপিলযোগ্য আদেশ। অতঃপর আমরা পড়েছি 27 11তে রিজেকশন অফ প্লেইন। রিজেকশন অফ প্লেইন খুবই গুরুত্বপূর্ণ বলেছিলাম। ইংরেজিতে বলে রিজেকশন অফ প্লেইন, বাংলায় এর অনেকগুলো নাম আছে। আরজি খারিজ, আরজি প্রত্যাখ্যান, আরজি নামঞ্জুর, আরজি নাকচ, কখনো কখনো আরজি বাতিলও বলে, কখনো কখনো আরজি প্রত্যাহারও বলে। বহুরূপী, বাংলায় অনেকগুলো নাম, বাট ইংরেজিতে কি বলে, রিজেকশন অফ প্লেন। যদি আপনার মনে কোনো প্রকার কনফিউশন তৈরি হয় যেটা কি আরজি নাকচ বলতে বা প্রত্যাহার বলতে কি বোঝাচ্ছে, তাহলে সেম বাংলা প্রশ্নটার ইংরেজি ভার্সনে চলে যাবেন। যদিও এখন আর ইংরেজি ভার্সনে যাওয়ার সুযোগ নাই, কারণ আগে প্রশ্ন এক পাশে থাকতো বাংলা আর এক পাশে থাকতো ইংরেজি। বর্তমানে পরীক্ষা দেওয়ার সময় সিলেক্ট করতে হয় যে আপনি কি বাংলায় দিতে চান নাকি ইংরেজিতে দিতে চান। যাই হোক, পারবেন ইনশাল্লাহ। এবং ওখানে আরজি খারিজের কারণ ছিল 4টা। যদি মামলার কারণ না থাকে, যদি আপনি মকদ্দমার মূল্যমান কম দেখান, যদি আপনি পর্যাপ্ত স্ট্যাম্প পেপারে আরজি দাখিল না দেন, মানে কোর্ট ফি কম দেন অন্য কোনো আইন দ্বারা কি বাড়িতে হলে। এবং এই 4টার ভিতরে 1 আর 4, এই দুইটা ক্ষেত্রে আদালত ইচ্ছা করলে সরাসরি আরজি খারিজ করতে পারে। 1 আর 4-এ কি আছে, একে আছে হলো যে কারণ, মানে কারণ না থাকা, 4-এ আছে আইন দ্বারা বাড়িতে হলে। আর মাঝের যে 2 3, এটা সরাসরি খারিজ করবে না। আরেকটা বলে দিই, 1 আর 4-এ সরাসরি খারিজ করতে পারে, কিন্তু তার মানে এই না যে সরাসরি খারিজ করবে, এটা আদালতের ইচ্ছা। আর মাঝের যে 2 3, এই 2 3-এ আমার মনে রাখতে হবে যে এই জায়গায় সময় দিবে সর্বোচ্চ কতদিন, 21 দিন। এবং ওখানে বলছিলাম যে 21 দিন কি পরে বাড়াবে সময়, কখনোই বাড়াবে না। এই জায়গায় আদালত বাধ্য, কারণ এই জায়গায় শাল শব্দটা ব্যবহৃত হয়েছে। এই জায়গায় আদালত ডিসক্রিশনারি পাওয়ার বা তার ইনহেরেন্ট পাওয়ার অ্যাপ্লাই করে এটা বাড়াতে পারবে না। যদিও এই আইন পেটে লেখা আছে বাড়াতে পারবে, বাট অ্যাকচুয়ালি কি পারবে না। বুঝেন কিনা? এবং
সবশেষে আমরা আরজি খারিজের আরো একটা কারণ পড়ছিলাম, সেই কারণটা হলো 27-এর 9-1 ক। ওখানে বলা আছে যে বিবাদী যে কয়েকজন আরজিতে নকল দিতে হবে, সে কয়টা। যদি আরজিতে আপনি সমনের সাথে ততগুলো নকল না দেন তাহলেও আরজি খারিজ করতে পারে। এই জায়গাও সরাসরি খারিজ করবে না, সময় দিবে কতদিন, 21 দিন। এর মধ্যে না পারলে তাহলে আরজি খারিজ করতে পারে। এই হলো আরজি খারিজ। এখন একটা জিনিস এখানে মনে করাই দিই আপনাদের, আরজি খারিজের ক্ষেত্রে বিবাদীর আবেদন করা লাগবে কিনা। এই জায়গায় একটা জিনিস খেয়াল করবেন, আরজি খারিজের আবেদন বিবাদী করতেও পারে, নাও পারে। আদালত যদি মনে করে যে কারণ নাই, বিবাদে আবেদন করুক বা না করুক, আদালত খারিজ করে দিতে কি বাধ্য। আর বিবাদী যদি একান্ত আবেদনই করে, সে আবেদন করবে 27 কততে, 11-তে। এখন আরজি খারিজ যদি করে দেয় তাহলে সংক্ষুব্ধ বাদীর আরজি কি হয়েছে, খারিজ হয়েছে। তাহলে বাদীর প্রতিকার কি কি, বাদীর প্রতিকার আছে জায়গা দুইটা। 27-13 বিধিতে বলতেছে যদি তামাদি মেয়াদ থাকে তাহলে নতুন মামলা দায়ের করতে পারে। আর 27 আর আমরা একেবারে শুরুতে পড়ছিলাম, আপনাদের মনে আছে কিনা, ডিক্রির সংজ্ঞায় আরজি খারিজ একটা ডিম ডিক্রি। কি ডিক্রি? ডিম ডিক্রি মানে হলো আমরা যে বয়জা কই সেই ডিম না, এই ডিম মানে হলো বিবেচনা, ইংরেজিতে DE ডিম, DE ডিম, এই ডিম মানে হলো বিবেচনা করা। সো DE ডিম ডিক্রি মানে আরজি খারিজের একটা ডিক্রির যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো নাই, বাট তারপরেও একই ডিক্রি হিসেবেই বিবেচিত হবে। এই ডিম মানে হলো বিবেচনা করা, বুঝতে পারছেন? তাহলে আরজি খারিজ একটা ডিম ডিক্রি, যেহেতু একটা ডিক্রি তাই এই ডিক্রির বিরুদ্ধে আপিল করা যাবে 96 ধারার অনুকূলে। বুঝলেন কিনা? এই হলো গতদিন আমরা বিস্তারিত পড়ছিলাম। এরপর আর একটা পড়ছিলাম, ওই যে 27-10 বিধির, ওই সরি একটু পরে 27 ওই যে ওইদিকে একটু পড়ছিলাম যে আরজির সাথে সাথে যতগুলো যে তো পড়লাম এই 9-1 যে যতগুলো বিবাদী ততগুলো কি দিতে হবে, সমন দিতে হবে। এখন আমরা চলে আসি আজকে যেটা দিয়ে আমরা শুরু করবো আলোচনা, দেখেন সেটা হলো বাদী কর্তৃক আরজির সাথে নথিপত্র উত্থাপন। পাইছেন? এই যে দেখেন, বাদী কর্তৃক আরজির সাথে নথিপত্র উত্থাপন, প্রোডাকশন অফ ডকুমেন্টস উইথ প্লেইন বাই প্লেন্টিফ। বাদী আরজির সাথে কি কি কাগজপত্র বা দলিল দাখিল করবে তা 14 থেকে 17 বিধি পর্যন্ত আলোচনা করা হয়েছে। কত থেকে কত বিধি? 14 থেকে 17। তো তার আগে আমরা চলে আসি বিধি 14। বাদী যেসব দলিলের উপর ভিত্তি করে মকদ্দমা দায়ের করে তা দাখিল করুন, ব্র্যাকেটে লেখেন ফিরিস্তি। ব্র্যাকেটে লিখে এই 14 বিধির যে টাইটেল, যে বাদী যেসব দলিলের উপর ভিত্তি করে মকদ্দমা দায়ের করে তা দাখিল করুন, ব্র্যাকেটে কি লিখবেন? ফিরিস্তি। ফিরিস্তি, ছয় রশ্মি রয় রশ্মি শয়ত রশ্মি। ফিরিস্তি বোঝেন নাই উনি এখনো? এই সানজিদা, ফিরিস্তি বোঝেন? বোঝেন? হ্যাঁ, সেই ফিরিস্তিটা কি বলেন? সেই ফিরিস্তিরা কি বলেন? ফিরিস্তি ফর্মে লেখছেন কখনো? কখনো লেখার সুযোগ হয় নাই। যে সেরেস্তায় কাজ করেন খালি ঘুরেই বেড়াইতে হবে, হাতে কলমে কিছু লেখা লাগবে না। ঠিক আছে, আচ্ছা। তা তো ফিরিস্তি হচ্ছে যে আপনি আরজির সাথে, ধরেন একজন বাদী তো মামলা করছে, এখন সে ধরেন জমির দখল চাই। তাহলে জমির দখল যদি জমির দখল মালিকানা হিসেবে দাবি করতেছে, তাহলে জমির তার দলিল আছে, তার বিভিন্ন পর্চা আছে, অন্যান্য ডকুমেন্ট আছে। তাহলে আরজির সাথে সাথে এই ডকুমেন্ট গুলো সে কি করবে? সাবমিট করবে। এখন ডকুমেন্ট গুলো একটা নির্দিষ্ট ফর্মে লেখা লাগে, যে আমি প্রথমে দিলাম আর মূল দলিল এত ফর্দ, এত কপি মানে হলো এত ফর্দ, তারপরে বিএস পর্চা, আর এস পর্চা, এরকম যে যে কাগজপত্র, আপনি ন্যাশনাল আইডি কার্ড, এই যে যা যা দিলেন এই সবগুলো ফিরিস্তি ফর্মে কি লিখবো সিরিয়াল, এবং সব শেষে লেখা যায় মানে সর্বমোট এত ফর্দা। ওই জায়গায় এই সকল কাগজে আবার যে আইনজীবী উনি আবার কি করে? সিগনেচার করে। তাহলে এই হলো ফিরিস্তি। তাহলে এই বাদী যে সকল দলিলের উপর নির্ভর করে মামলাটা দায়ের করে, আরজির সাথে সাথে সেই দলিলগুলো দিতে হবে ফিরিস্তি আকারে। 27 কত বিধি? 14 বিধি। এই যে পড়ি, দেখেন, বাদী যেসব দলিলের উপর ভিত্তি করে মোকদ্দমা দায়ের করে তা আরজির সাথে দাখিল করতে হবে। বিধি কত? 14। বাদী তার দাবির সমর্থন পূর্বক প্রমাণ হিসেবে অন্য কোন দলিলের উপর নির্ভর করলে, এটা আন্ডারলাইন করেন, সে যদি অন্য কোন দলিলের উপর নির্ভর করে এবং তা তার হস্তগত বা আওতাধীন না থাকলে, মানে সে যে দলিলের উপর নির্ভর করতেছে সেই দলিলটা তার কিসে নাই?
হাতে নাই, সেই ক্ষেত্রে উক্ত দলিল সমূহের আন্ডারলাইন করবেন, একটি তালিকা প্রস্তুত করবে এবং উক্ত দলিল কার দখলে বা হস্তগত তা উল্লেখ করে আরজির সাথে যুক্ত করবে। বিধি কত? 15। সহজ কথা, বাদীর সাথে যা যা আছে সবকিছু ফিরিস্তি আকারে দেবে। 27-14 বাদীর কাছে নাই, বাট বাদী জানে এই দলিলটা আছে নির্মলের কাছে বা বিবাদীর কাছে, তাহলে জানাই দিবে যে অমুক দলিল আছে তমুকের কাছে। এটা কত? 27 কত? 15। বুঝছেন? সহজ কথা। তাহলে বাদী যা যা দলিল আছে এগুলো ফিরিস্তি আকারে দেবে। 27 কত? 14। আর যে দলিল ওনার কাছে নাই বাট অন্য কারো আছে তা জানাই দিবে। 27 কত? 15। বোঝা গেল? এখন মাঝের গুলো আমার দরকার নাই, আসেন আমরা বিধি 18-তে আসি। নাইম গাজী, ফিরিস্তি কি 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 বুঝলাম, কি বুঝলেন তাহলে বলেন। ধন্যবাদ। দেখেন, আমরা চলে আসি বিধি 18, আরজি দাখিলের সময় যে সকল দলিল দাখিল করা হয়নি তার অগ্রহণযোগ্যতা। এখন আপনি তো মামলা করছেন, এখন অনেক দলিল আছে যে দলিলগুলো মামলা করার সময় দেওয়া উচিত ছিল কিন্তু ওই সময় আপনি দিতে পারেন নাই, এইগুলা কি পরে দিতে পারবেন কিনা, এই হলো 18 বিধির আলোচ্য বিষয়। দেখেন, এখানে বলতেছে যে সাধারণ নিয়ম হলো আরজির সাথে বাদী যে সকল দলিল দাখিল করেনি আদালত সে সকল দলিল পরবর্তীতে দাখিলের অনুমতি দিবে না। ব্যতিক্রম প্রেক্ষাপটে আদালত এমন দলিল দাখিলের অনুমতি দিতে পারে। মানে আপনার যা দেওয়ার কথা ওই সময় দিতে হবে, যদি না দেন পরে আর দিতে পারবেন না। তবে আবার দেওয়া যাবে কখন? ব্যতিক্রম ক্ষেত্রে। কি ক্ষেত্রে? ব্যতিক্রম ক্ষেত্রে। আরজি দাখিল করার সময় দাখিল না করলেও নিম্নলিখিত ক্ষেত্রে বাদী আন্ডারলাইন করবেন আদালতের অনুমতি ছাড়া দাখিল করতে পারবে। 3টা ক্ষেত্রে। তাহলে আপনি যদি আরজির সাথে দলিল না দেন পরবর্তীতে আদালতের অনুমতি ছাড়া দাখিল করতে পারবেন না, বাট ব্যতিক্রম ক্ষেত্রে পারবেন। কয়টা ক্ষেত্রে? 3টা ক্ষেত্রে। এই 3টা ক্ষেত্রে আমরা দেখব যেসব দলিল বাদীর সাক্ষীকে জেরা করার জন্য দাখিল করা হয়, যেসব দলিল বিবাদীর সাক্ষীকে জেরা করার জন্য দাখিল করা হয়। আপনি দেওয়ার কথা ছিল আরজির সাথে দেন নাই, এখন বিবাদীর সাক্ষীরে জেরা করবেন, এমন সময় ওই দলিল হাজির করা যাবে, আদালতের অনুমতির দরকার নাই। জেরোনার বিবাদীরে জেরা, বিবাদীর সাক্ষীকে জেরা করার জন্য এই দলিল কি দরকার। বা বিবাদী কর্তৃক উত্থাপিত কোনো বিষয়ের উত্তর প্রদানের জন্য যেসব দলিলে আদালতে হাজির করা হয়, না এমন কোন প্রশ্ন করতে বিবাদী যে প্রশ্নের উত্তর দিতে হলে ওই দলিলের প্রয়োজন, তাহলেও আপনি ওই দলিল হাজির করতে পারবেন। তাহলে আমরা পেলাম বিবাদীর সাক্ষীকে জেরা করার জন্য আর বিবাদী কর্তৃক কোন প্রশ্নের কি উত্তর প্রদানের জন্য। 3 নাম্বার দেখেন, যেসব দলিল কেবলমাত্র কোন সাক্ষীকে তার স্মৃতি পুনর্জীবিত করার জন্য দাখিল করা হয়। অনেক সময় এমন দলিল আছে স্মৃতি পুনর্জীবিত, স্মৃতি পুনর্জীবিত মানে যে সাক্ষী সে ভুলে গেছে, তাহলে সে ওই দলিল দেখে তার কি করতে পারে? স্মৃতি পুনর্জীবিত করতে পারে। তাহলে আমরা কি কি পেলাম? যে দলিল বাদী দাখিল করে নাই সেই দলিল পরে দাখিল করতে পারবে না, আবার 3টা ক্ষেত্রে পারবে। বিবাদীর সাক্ষীরে কি করার জন্য? জেরা করার জন্য। বিবাদী কর্তৃক প্রশ্নের কি উত্তর দেওয়ার জন্য। আর সাক্ষীর কি স্মৃতি পুনর্জীবিত করার জন্য। এখন যদি বলেন তার এই সাক্ষী কোন সাক্ষী, এটা হলো বাদীর সাক্ষী, বাদী পক্ষের যে সাক্ষী তার স্মৃতি পুনর্জীবিত করার জন্য এটা কি করা যাবে? দাখিল করা যাবে। তাহলে আমরা এখানে ঝটপট 3টা বেরি পড়ে ফেলছি। বাদীর সাথে সাথে যে যে দলিল দিবে ফিরিস্তি আকারে দেবে। 27-কত? 14। যে দলিল বাদী দেয় নাই কিন্তু অন্য কার কাছে আছে এটা জানাই দিবে কত? 15। আর বাদী যে দলিল দাখিল করে নাই পরবর্তীতে আদালতের অনুমতি ছাড়া দাখিল করতে পারবে না, বাট পারবে কয়টা ক্ষেত্রে? 3টা ক্ষেত্রে। বিবাদীর সাক্ষীকে জেরা করার জন্য, বিবাদী কর্তৃক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, আর সাক্ষীর কি স্মৃতি পুনর্জীবিত করার জন্য। ধন্যবাদ। আমরা বিগত বছর প্রশ্নটা দেখি। দেখেন, দেওয়ানি মামলায় আরজিতে উত্থাপিত দাবি সমর্থনকারী দলিলাদি বাদীর দখলে না থাকলে, আন্ডারলাইন করেন, বাদীর দখলে না থাকলে সেগুলোর বিষয়ে তার করণীয় কি? দলিলের তালিকা সহ দখলকারের নাম, মানে কার দখলে আছে এটা কি দিতে হবে? জানাই দিতে হবে। সাতাদেশে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা?
তাহলে নির্মল শোনা, আপনি 7 দেশের 14-15 বিধি বলেন তো কি আছে বলা। স্যার 7 দেশের অর্থনীতি একটা করি কোনটা করি মানে যে কাগজপত্রের একটা ফর্ম লাগবে যে কাগজপত্র আমি জমা করতে পারি না যে যে মানে যে মামলা করলো ওই আমার কাছে নাই বাট দেওয়ার সময় এখন যে আমাদের দেখবেন না আমাদের ছেলে সময় মানে বিবাদের সময় অথবা বিবাদের ধন্যবাদ, ধন্যবাদ নির্মল। তাহলে দেখেন, আমরা বেশ কয়েকটা আদেশ পড়ছি, আদেশের গুলোর নামগুলো আমরা মনে করি আসেন। 1 আদেশে পড়ছিলাম মামলার পক্ষ, 2 আদেশে পড়ছিলাম মামলার গঠন, 3 আদেশে পড়ছিলাম স্বীকৃত প্রতিনিধি বা উকিল নিয়োগ, 4 আদেশে পড়ছিলাম মকদ্দমা দায়ের, 5 আমরা পড়ি নাই, 6 পড়ছিলাম প্লিডিংস, 7 পড়ছি কত আরজি। এখন দেখেন আমরা পড়বো 5 আদেশ সমন। তাহলে যখন আরজি দাখিল করা হয়ে যাবে তার পরবর্তী দেওয়ানি মামলার যে ধাপ সেটা হলো আরজি তো দাখিল করার পরে এখন যার বিরুদ্ধে মামলা করলো তার এই বিষয়টা জানানো দরকার। তারে জানানোর যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটারে কি বলে? সমন। তো সমন মানে হলো তাকে জানানো যে আপনার বিরুদ্ধে একটা মামলা দায়ের করা হয়েছে, অমুক তারিখে আপনাকে হাজির হতে হবে, আর এতদিনের মধ্যে আপনাকে লিখিত জবাব দাখিল করতে হবে। তাহলে দেখেন, সমন সমন সম্পর্কে আলোচনা করতে ধারা দেখেন 27 থেকে 32। কত ধারা? 27 থেকে 32। আর আদেশ কত? 5। তাহলে আমার মনে রাখতে হবে যে সমন এই যে বিষয়টা, এটা আলোচনা করছে আদেশ 5, কিন্তু ধারা কত? 27 থেকে 32। আমরা প্রথমেই চলে আসি সমনের অর্থ দেখেন। দেওয়ানি কার্যবিধির 27 থেকে 32 ধারায় এবং 5 আদেশে সমন নিয়ে আলোচনা করা হয়েছে। বাদী কর্তৃক আর্জি দাখিলের মাধ্যমে মকদ্দমা দায়ের করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আন্ডারলাইন করবেন, বিবাদীকে জানানো যে তার বিরুদ্ধে মকদ্দমা দায়ের করা হয়েছে এবং উক্ত মকদ্দমায়, আন্ডারলাইন করবেন, আত্মপক্ষ সমর্থনের জন্য তাকে হাজির হতে বলা। সমন প্রদানের মাধ্যমে আদালত এই কাজটা করে। তারপরে লাইনটা দেখেন, সমন হলো আদালত কর্তৃক ইস্যুকৃত কোনো নথি যার মাধ্যমে কোনো ব্যক্তিকে কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে আদালতে, আন্ডারলাইন করেন, বিচারক বা কর্মকর্তার নিকট হাজির হতে কি দেওয়া হয়? হুকুম হয়। তাহলে সমনের মাধ্যমে বিবাদীরে জানানো হচ্ছে যে আপনি অমুক তারিখে কি হবেন? অমুক তারিখে হাজির হবেন। দেওয়ানি কার্যবিধির 27 ধারায় বলা হয়েছে যে ক্ষেত্রে যথাযথভাবে মকদ্দমাটি দায়ের করা হয়েছে সেক্ষেত্রে হাজির হতে এবং দাবির জবাব দিতে বিবাদীকে সমন প্রেরণ করা যেতে পারে। তা আপনি এখানে একটু লিখে রাখেন, ধারা 27 সমান সমান বিবাদীর প্রতি সমন। ধারা 27 সমান সমান বিবাদীর প্রতি সমন। বিবাদীর প্রতি সমন যা আছে, নতুন কিছু লেখা লাগবে না। বিমল সাহেব, আপনার বইতে যা আছে এইটুকু মোট দেন না, কোন নতুন বই কিনতে যাবেন না, বিনীত অনুরোধ। আপনি জাস্ট লিখে রাখেন বিবাদীর প্রতি সমন কত দাঁড়ায়? 27 দাঁড়ায়। ঠিক আছে, তাইলে আর দরকার নাই, বিবাদীর প্রতি সমন 27 দাঁড়ায়। এখন দেখেন কতগুলো বিষয় আছে, এই বিষয়গুলো আমরা একটু পড়বো। সমন প্রেরণের জন্য নিয়োগকৃত আদালতের অফিসার বিবাদী বরাবর সমন প্রেরণ করবে। ওকে, মকদ্দমা দায়েরের, আন্ডারলাইন করেন, 5 কার্য দিবসের মধ্যে এমন সমন ইস্যু করতে হবে, এটা বাধ্যতামূলক। 5 কার্য দিবস গোল্ডেন। শুনেন, সমনের ক্ষেত্রে দুইটা জিনিস আছে। এক,
5 কার্যদিবসের মধ্যে, আর একটা হলো 30 কার্যদিবসের মধ্যে। সো আমরা অনেকেই কনফিউশনে পড়ে যাই, কোনটা 5 কার্যদিবস আর কোনটা 30, এটা আমরা বুঝি না। আপনি যখন মামলা দায়ের করলেন, আরজি জমা নাই কে? চিফ মিনিস্ট্রিয়াল অফিসার অফ দ্য কোর্ট, মানে প্রধান কেরানি, যারা বলে সেরেস্তাদার। তা সেরেস্তাদার উনি অ্যাকসেপ্ট করার পরে উনি তো ওটি নিয়ে যাবে কার কাছে? বিচারকের কাছে। এখন এই বিচারক বা সেরেস্তাদার উনরা এই সমন ইস্যু করবে বিবাদী বরাবর, মানে উনরা তো সমন তো বিবাদী বরাবর পাঠাবে, কিন্তু যার মাধ্যমে পাঠাবে, হয় প্রসেস সার্ভারের মাধ্যমে পাঠাবে, নাহলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাবে, নাহলে ডাকের মাধ্যমে পাঠাবে, যার মাধ্যমে হোক না কেন, তারা মোট কথা কোর্ট থেকে সমনটা ওই প্রসেস সার্ভারের হাতে দেবে 5 কার্যদিবসের মধ্যে। কতদিন? 5 কার্যদিবসের মধ্যে। এখন প্রসেস সার্ভার যখন হাতে পেল, প্রসেস সার্ভার মানে হলো জারিকারক, যে জারি করে, বা কুরিয়ার সার্ভিস যখন হাতে পেল, সে আবার পাওয়ার 30 দিনের মধ্যে বিবাদী বরাবর ওইটা পৌঁছাবে বা জারি করবে। বুঝেন কিনা? তাহলে কোর্ট থেকে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে যাবে কয় কয়দিন? 5 কার্যদিবস। আর সংশ্লিষ্ট কর্মকর্তা যখন পেল, তিনি বিবাদী বরাবর পৌঁছাবে কতদিন? 30 দিন। 30 কার্যদিবস না, 30 দিন। বুঝছেন? আচ্ছা, যদি নির্ধারিত সময়ে, এটা বন্ধ করে দেন, যদি নির্ধারিত সময়ে অফিসার সমন দিতে বা ইস্যু করতে ব্যর্থ হয়, দেখছেন নির্দিষ্ট সময়ের মধ্যে সমন দিতে কি হয়েছে? ব্যর্থ হয়েছে, তাহলে আন্ডারলাইন করবেন সে অসদাচরণের জন্য দায়ী হবে। এটা বিবিআই, মিসকন্ডাক্ট। 5 কার্যদিবসের মধ্যে সমন জারি করতে পারে নাই, তাহলে কিসের জন্য দায়ী হবে? অসদাচরণ। আর্জি পেশ করার সময় বিবাদী হাজির হয়ে, আন্ডারলাইন করেন, বাদীর দাবি স্বীকার করে নিলে। যখন আর্জি পেশ করছে তখন বিবাদী হাজির হয়ে বাদীর দাবি কি করে দিছে? স্বীকার করে নিছে। উক্ত ক্ষেত্রে বিবাদীকে কোনো সমন প্রেরণ করতে হবে না। এটা বিবিআই। পরীক্ষায় প্রশ্ন আসবে যে কখন বিবাদীরা সমন দেওয়ার দরকার নাই। যখন আর্জি দাখিল করে ওই সময় বিবাদী ছিল, তাহলে বিবাদীর আলাদা করে কি দেওয়া লাগবে না? সমন দেওয়া লাগবে না। এখন দেখেন, যখন বিবাদীর বরাবর সমন প্রেরণ করা হলো, মানে বিবাদী যখন সমন একসেপ্ট করলো, বিবাদী ব্যক্তিগতভাবে, মানে স্বয়ং সে নিজে অথবা উকিলের মাধ্যমে বা মকদ্দমা সম্পর্কিত প্রশ্নের উত্তর দিতে সক্ষম কোন ব্যক্তির সাথে উকিলের দ্বারা হাজিরা দিতে পারে। মানে তিনি যখন, বিবাদী যখন সমনটা রিসিভ করে ফেললেন, তখন হাজিরা দেবে হয় তিনি স্বয়ং নিজে, কোনো উকিলের মাধ্যমে বা অন্য কোনো ব্যক্তির মাধ্যমে। এখানে একটু লিখে রাখেন, ধারা 31 সাক্ষীর প্রতি সমন। ধারা 31 সাক্ষীর প্রতি সমন। তাহলে বিবাদীর প্রতি সমন কত ধারা? 27 ধারা। সাক্ষীর প্রতি? তবে বিবাদীর ব্যক্তিগত হাজিরা প্রয়োজনীয় আছে মর্মে আদালত মনে করলে উক্ত ক্ষেত্রে বিবাদীর ব্যক্তিগত হাজিরার জন্য আদালত সমন দিবে, এবং উক্ত ক্ষেত্রে বিবাদীকে ব্যক্তিগত হাজিরা দিতে হবে। সেক্ষেত্রে হাজিরার দিনে বাদীর উপস্থিতি আবশ্যক মর্মে আদালত মনে করে, সেক্ষেত্রে উক্ত দিনে বাদীর হাজিরার জন্য আদালত বাদী বরাবর সমন দিতে পারে। দরকার নাই, আমরা চলে আসি পরেরটায়। দেখেন, প্রত্যেকটি সমন, এই লাইনটা ইম্পর্টেন্ট, দেখেন, প্রত্যেকটি সমন বিচারক জাজ কর্তৃক স্বাক্ষরিত হতে হবে, বা সমন দেওয়ার জন্য নিয়োগকৃত অফিসার কর্তৃক স্বাক্ষরিত হতে হবে, এবং আদালতে সিলমোহর যুক্ত হবে। এটা ইম্পর্টেন্ট, বিধি মনে রাখার প্রয়োজন নাই। জাস্ট এতটুকু মনে রাখেন, সমনে স্বাক্ষর করবে কে? বিচারক, বা সমন দেওয়ার জন্য নিয়োগকৃত আদালতের কে? অফিসার। তারপরেরটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটি সমনের সাথে আর্জির একটি নকল অথবা অনুমতি প্রদত্ত হলে সংক্ষিপ্ত বিবৃতি বিদ্যমান থাকতে হবে। মানে সমনের সাথে সাথে অবশ্যই আর্জির একটা নকল থাকতে হবে, অথবা আদালত যদি অনুমতি দেয় তাহলে সংক্ষিপ্ত বিবৃতি। এখন যদি বলেন স্যার নকল মানে কি? ফটোকপি। কিসের মাধ্যমে? কি কাগজে? সাদা কাগজে। আর আদালত যদি অনুমতি দেয় যে নকল লাগবে না, বাট একটা সংক্ষিপ্ত বিবৃতি দাও যে তোমার বিরুদ্ধে এই মামলা করছে, অমুক দিন হাজির হতে হবে, এটাও হতে পারে।
জেনে রাখা ভালো। আমরা চলে আসি, দেখেন মকদ্দমা দায়েরের 5 কার্য দিবসের মধ্যে সমন প্রেরণ করতে হবে। 5 আদেশের 3 বিধি অনুসারে বাদী বা বিবাদীকে ব্যক্তিগত হাজিরার জন্য আদেশ দিয়ে সমন দিতে পারে, প্রয়োজন নাই। আমরা জাস্ট মনে রাখবো কয় কার্য দিবস? 5 কার্য দিবস। বিগত বছরের প্রশ্ন দেখেন, দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908 অনুযায়ী প্রতিটি সমনে ড্যাশ স্বাক্ষর করবেন। কে স্বাক্ষর করবেন? প্রতিটি সমনে স্বাক্ষর করবেন বিচারক। দেখি আপনারা বলেন তো, বিচারকের সংজ্ঞা দিছে কত দাঁড়ায়? 2 এর কত? 2 এর 8। বলেন তো দণ্ডবিধিতে কত দাঁড়ায়? জজ 2 এর 19। 2 এর 19, জি ধন্যবাদ। আমরা সেলফ প্র্যাকটিসে চলে আসি, দেখেন সেলফ প্র্যাকটিসের 3 নাম্বার প্রশ্নটা দেখেন, যে প্রত্যেকটি সমন স্বাক্ষরিত হবে বিচারক দ্বারা বা স্বাক্ষরের উদ্দেশ্যে বিচারক কর্তৃক নিযুক্ত কি দ্বারা? অফিসার দ্বারা। তারপরে 5 নাম্বার প্রশ্নটা দেখেন, প্রত্যেকটি সমন প্রেরণ করতে হবে মকদ্দমা দায়েরের পরবর্তী কতদিন? 5 কার্য দিবসের মধ্যে। আমরা চলে এসেছি সমন জারি, 5 আদেশের 9 বিধি। দেখেন সমন অ্যাকচুয়ালি 2 ভাবে জারি করা যায়, বুঝছেন? যদি বলেন স্যার 2 ভাবে, কিভাবে? একটা বলে পদাতিক সমন, আর একটা হলো ডাক সমন। কি বলেন তো? পদাতিক সমন আর একটা হলো ডাক সমন। পদাতিক সমন হলো যে সমনটা আদালতের কর্মকর্তার মাধ্যমে জারি হয়, যেরকম নিজারতের বিভাগ থেকে প্রসেস সার্ভার দেয়। প্রসেস সার্ভার মানে প্রসেস সার্ভার একজন ব্যক্তি আছে, আদালতের কর্মচারী, সে সরাসরি ওই সমনটা তার বাড়িতে গিয়ে কি দিয়ে আসে, এটা হলো পদাতিক সমন। আর ডাক সমন মানে হলো যখন আদালতের কর্মকর্তার মাধ্যমে পাঠায় না, বাট পোস্ট অফিসের মাধ্যমে পাঠাচ্ছে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাচ্ছে, এটারে কি বলে? ডাক সমন। তাহলে এই যে দেখেন সমন জারি, সার্ভিস অফ সামন্স 5 আদেশের 9 বিধিতে বলতেছে যে 2012 সালের দেওয়ানি কার্যবিধির, আন্ডারলাইন করবেন, 2012 সালের দেওয়ানি কার্যবিধির 5 নং আদেশের 9 নং বিধিতে সংশোধন করা হয় এবং 9 ক বিধি যুক্ত করা হয়। 2012 সালে 9 নং বিধি কি করছে? সংশোধন করছে, প্লাস 9 ক বিধি যুক্ত করছে। এই সংশোধনের মাধ্যমে সমন জারির পদ্ধতি নিম্নে মানে গুরুত্বপূর্ণ বিধান যুক্ত করা হয়। তো প্রথমে আমরা চলে আসি 9 বিধি। দেখেন 9 বিধি শুধু 2012-তে যে সংশোধন করছে তা না, 9 বিধি 2015-তেও সংশোধন, 2025-এও সংশোধন করছে। 25 মানে কি? গত বছর। দেখেন যে ক্ষেত্রে বিবাদী আদালতের এখতিয়ারভুক্ত, এটা আন্ডারলাইন করেন, যে ক্ষেত্রে বিবাদী আদালতের কোথায় এখতিয়ারভুক্ত এলাকায় বসবাস করে, সেক্ষেত্রে বিবাদীর প্রতি আদালত কর্তৃক সমন জারির পন্থা 9 আদেশে বলা হয়েছে। এই ক্ষেত্রে বিবাদীর প্রতি সমন নিম্নলিখিত পন্থা বা মাধ্যমে জারি করা যেতে পারে। কি কি দেখেন, প্রথমে এখানে একটু লেখেন, একটু স্টার্ট দিয়ে লেখেন যে এসএমএস, এসএমএস কমা ভয়েস কল। ভয়েস কল বুঝেন তো? ফোন করে, কমা ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস। বাংলায় লেখেন ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস, ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিসের মাধ্যমে। টেক্সট তো নিচেই লেখাই আছে, যা লিখতে বলছে একটু লেখেন। তাহলে এসএমএস ভয়েস কল ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিসের মাধ্যমে, ব্র্যাকেটে লেখেন সংশোধনী 2025, সংশোধনী 2025। একটু বুঝেন, এসএমএস মানে হলো আমরা যে মোবাইল দিয়ে যে মেসেজ দিই, শর্ট মেসেজ সার্ভিস, এটা হলো কি? এসএমএস। ভয়েস কল, মোবাইল দিয়ে যে কল করি, এটা কি বলে? ভয়েস কল। ভয়েস কল। আর একটা হলো ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস। যদি বলেন স্যার ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস কি? হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, এই যে যাগুলো, এই যে যেগুলো আছে, এগুলাই সব কি? ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস। তাহলে 2025 সালের সংশোধনীতে আইন করছে যে এখন সমন এসএমএস এর মাধ্যমে জারি করা যাবে, ভয়েস কল মানে ফোন করেও জারি করা যাবে, অথবা কি
ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিসের মাধ্যমে জারি করা যাবে। এছাড়া আর কি কি আছে এখানে দেখেন, আদালত তার অধস্তন অফিসারের মাধ্যমে সমন জারি করতে পারে। অধস্তন অফিসার মানে হলো ওই যে প্রসেস সার্ভার যারে বলে, বা জেলা জজ কর্তৃক, এটা গোল্ডেন, জেলা জজ কর্তৃক শব্দটা গোল্ডেন, জেলা জজ কর্তৃক তালিকাভুক্ত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। তো পরীক্ষায় যদি আসে যে সমনের জন্য কোন কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে সমন জারি করা হবে, এটা কে নির্ধারণ করে? জেলা জজ। ফ্যাক্স বার্তা, ফ্যাক্স মেসেজ অথবা ইমেইলের মাধ্যমে ডকুমেন্ট প্রেরণ করে সমন জারি করার আদেশ দিতে পারে। তো ইমেইলের যে বিধানটা, ইমেইলের বিধান কিন্তু 2025-এ যোগ করে নাই, কবে যোগ করছে? 2012। 2012। আর এই যে SMS, ভয়েস কল, ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস, এগুলো যোগ করছে কততে? 2025। তারপর দেখেন, যখন সমন যথাযথ কর্মকর্তার নিকট বা কুরিয়ার সার্ভিসের নিকট প্রেরণ করা হয়, তখন উক্ত কর্তৃপক্ষ বা কুরিয়ার সার্ভিস সমন প্রাপ্তির তারিখ হতে, এটা গোল্ডেন, 30 দিনের মধ্যে বিবাদী বরাবর সমন পাঠাবে। দেখছেন, মানে যখন কর্মকর্তার কাছে গেল, কুরিয়ার সার্ভিসের কাছে গেল, তারা এই বিবাদী বরাবর সমন পাঠাবে কত দিনের মধ্যে? 30 দিন। তাহলে 5 কার্যদিবস আর 30 দিনের কাহিনী বুঝছেন। এই আদালতের কাছে আর্জি দাখিলের পর সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে সমন দিবে 5 কার্যদিবসের মধ্যে, আর ওই কর্মকর্তা বিবাদী বরাবর সমন জারি করবে কতদিন? 30 দিন। বোঝা গেল? আচ্ছা, এখন দেখেন, যখন সমন যথাযথ কর্মকর্তার নিকট অথবা হ্যাঁ, কুরিয়ার সার্ভিসের নিকট, হ্যাঁ বলেন। বলছি সমনটা যে 5 কার্য দিবসের মধ্যে দিবে, এইটা কি ওই ফিরিস্তির কাছে তো জমা দিল, মানে তিরিশ থেকে সমনটা দে- ফিরিস্তি তো ফিরিস্তি তো না স্যার, ওই যে আদালতের প্রধান কেরানি স্যার ওই আদালতের যে সেরেস্তাদার, কর্মচারী, ওনার কাছে কি স্যার? শিরেস্তা, সেরেস্তাদার শিরেস্তা। প্রধান কেরানি, তাই বলেন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, জি, শিরেস্তা অথবা কেরানির কাছে তো দিবে। এখন ওই শিরেস্তা আবার দিবে 5 কার্য দিবসের মধ্যে ওই আদালতের ওই যে জজ বা যে কোনো যার কাছে দেব, তার কাছে দিবে স্যার, বিচারকের কাছে। মানে 5 কার্য দিবসটা আসলে কখন থেকে গোনা হবে এটা আর কি বুঝতেছি না স্যার। 5 কার্যদিবস এই যে একটু আগে পড়ছি, মামলা দায়েরের পর থেকে। আপনি যখন আজকে যদি মামলা করেন, 5 দিনের মধ্যে বিচারক অথবা কেরানি, এনরা দুইজনের যে কোনো একজন, সমন্বিত বিচারকের সিগনেচার থাকে অথবা সংশ্লিষ্ট কর্মকর্তা, এনরা 5 দিনের মধ্যে সমন হয় কুরিয়ার সার্ভিসের কাছে দিবে, নাইলে আদালতের কর্মকর্তার কাছে দিবে। ওই কুরিয়ার সার্ভিস বা আদালতের কর্মকর্তা যখন পেলো, তারপর থেকে 30 দিনের মধ্যে আবার পৌঁছে দিবে কারে? বিবাদের। সহজ কথা। জি জি, এবার বুঝতে পারছি। যদি উক্ত কর্মকর্তা সমন পাঠাতে ব্যর্থ হয়, মানে যে প্রসেস সার্ভারের কাছে দিল, সে বিবাদী বরাবর 30 দিনের মধ্যে কি পাঠাতে পারে নাই, ব্যর্থ হয়েছে, তাহলে সে অসদাচরণের জন্য দায়ী হবে। মিসকন্ডাক্ট, অসদাচরণের ইংরেজি কি? মিসকন্ডাক্ট। এবং কুরিয়ার সার্ভিস সমন পাঠাতে ব্যর্থ হলে জেলা জজ তার নাম তালিকা থেকে বাদ দেবে। এটা বিবিআই পরীক্ষা মনে রাখতে হবে। যদি সংশ্লিষ্ট কর্মকর্তা ব্যর্থ হয়, তাহলে সে দায়ী হবে কিসের জন্য? অসদাচরণ। আর যদি কুরিয়ার সার্ভিস ব্যর্থ হয়, তাহলে তার নাম তালিকা থেকে কি দিবে? বাদ দিবে। তো জেনে রাখা ভালো। দেখেন, সমন জারির উদ্দেশ্যে কুরিয়ার সার্ভিসের তালিকা জেলা জজ প্রণয়ন করবে। একটু আগেই বললাম, কুরিয়ার সার্ভিসের তালিকা কে প্রণয়ন করবে? জেলা জজ। তারপর দেখেন 9 ক বিধির অধীন। 9 ক মানে ইংরেজিতে কত? 9A। এটা আন্ডারলাইন কেন? বাদী ব্যক্তিগতভাবে সমন জারি করতে পারে। তাহলে 9 বিধিতে সমন জারি করতেছে আদালতের কর্মকর্তা, কুরিয়ার সার্ভিস, ইমেইল, ফ্যাক্স, এটসেট্রা। আর 9 ক সমন জারি করতেছে আদালত, বাদী জারি করতেছে ব্যক্তিগতভাবে। এখন বলেন স্যার, বাদী আবার কেমনে সমন জারি করে? বাদী এ জায়গায় আদালতের কাছে বাদী বলবে যে ওর অনার কারো কাছে পাঠানো লাগবে না, আমি বাদী, আমার কাছে দেন, আমি বিবাদীর বাসায় যে সমন জারি করে আসি। এটাই হলো ব্যক্তিগতভাবে সমন। বাংলাদেশের কত? 9 ক। এখন আপনি যদি বলেন, আবার অনেকের মাথায় এই বুদ্ধি আসতে পারে, স্যার বাদী যদি বিবাদী বরাবর সমন না দিয়ে কয় দিছি, কোনো ওয়ে নাই। কারণ বাদী এই কথা বলার কোনো মানে কোনো সিস্টেমই নাই। কারণ বাদী তো ওই জায়গা সমন যে জারি হয়েছে তার প্রমাণ তো আদালতে দেখানো লাগবে, যে এই যে বিবাদী বরাবর সমন বিবাদী একসেপ্ট করতে, এই যে প্রাপ্তি স্বীকার। ঠিক আছে? তো এই জন্য
বাদী স্বয়ং ওই কুরিয়ার সার্ভিসের কাজটা করতে পারে, বা বাদী স্বয়ং ওই প্রসেস সার্ভারের কাজটা করতে পারে 5 আদেশের কত? 9 ক। 9 বিধির অধীন আদালত কর্তৃক সমন জারির গোল দিবেন অতিরিক্ত হিসেবে, ইন এডিশন টু, মানে আদালত কর্তৃক যে সমন জারি করতেছে এটার অতিরিক্ত হিসেবে আদালত বাদী কর্তৃক বিবাদী বরাবর সমন জারির জন্য বাদীকে সমনের কপি দিতে পারে। তাহলে বিমল সাহেব বলেন তো, যে ব্যক্তিগতভাবে সমন জারি বলতে আপনি কি বুঝতেছেন? বাদী গেছে যে আমি বিবাদীর সমন দিয়েছি, যেটা আমার মামলা, দায় আমার বেশি, ওরে খুঁজে আমি নির্মলরে খুঁজে সমনটা দিয়ে আসি, নির্মল কোন জায়গায় আছে আমি জানি। আসেন এখন দেখেন সমন জারি পদ্ধতি। মোড অফ সার্ভিস অফ সমন, সমন জারি করতে হবে, সমনের কপি, এটা আন্ডারলাইন করেন, পৌঁছাইয়া দিয়া, লটকাইয়া দিয়া। এই বিধি আমি আবারও বলে রাখি, এই জায়গা বিধিটির দরকার নাই, জাস্ট একটা দুইটা বিধি আমরা এখন মনে রাখবো, যে ফ্যাক্স, ইমেইল এগুলোর মাধ্যমে হচ্ছে 5 আদেশের 9, আর ব্যক্তিগতভাবে 9 ক। আর এখানে লাগছে যে সমন জারি করতে হবে, সমনের কপি পৌঁছাইয়া দিয়া আর কি লটকাইয়া দিয়া। এখন যদি বলেন স্যার পৌঁছাইয়া দিয়া লটকাইয়া দিয়া, এর অর্থ কি? বিবাদীর হাতে হাতে পৌঁছাই দেওয়া, এটা হলো পৌঁছাই দেওয়া, আর লটকাই দেওয়া হলো বিবাদীর বাড়ি যেয়ে পাওয়া যায় নাই, তখন তার গৃহের বা ব্যবসা করে প্রকাশ্য স্থানে লাগাই দিয়ে আসছে, টাঙাই দিয়ে আসছে, এটা হলো কি? লটকাই দেওয়া। তাহলে সমন দুই ভাবে জারি করা যায়, একটা হলো কি পৌঁছাইয়া দিয়া, আর একটা কি লটকাই দিয়া। বহু সংখ্যক বিবাদীর ক্ষেত্রে প্রত্যেক বিবাদীর উপর সমন জারি করতে হবে। বিবাদী যদি 100 জন হয়, সবার উপর কি দিতে হবে? সমন দিতে হবে। সাধারণত যখন বিবাদীকে ব্যক্তিগতভাবে দিতে হবে, এবং যদি সে কোনো এজেন্টকে সমন গ্রহণের জন্য ক্ষমতা দিয়ে থাকে, তাহলে তাকে প্রদান করা যাবে। অনেক সময় এমন গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে যে তারা একজন ব্যক্তি রাখতে যায় চিঠিপত্র বিভিন্ন কিছু একসেপ্ট করার জন্য, তাহলে তার কাছেও সমন দেওয়া যাবে, বিধির দরকার নাই। তারপরে দেখেন, যে আদালত হতে সমন প্রদান করা হয় সে আদালতের এখতিয়ারভুক্ত এলাকায় সীমানার মধ্যে বিবাদী বসবাস না করলে, মানে আপনি সমন দিছে গোপালগঞ্জে সহকারী জজ, কিন্তু ওই লোক বাস করে কক্সবাজার, তাহলে তো সে গোপালগঞ্জের মধ্যে তো বাস করে না। এই ধরনের ব্যক্তির বিরুদ্ধে ব্যবসা বা কোনো কার্য সংক্রান্ত মকদ্দমায় উক্ত ব্যক্তির ম্যানেজার বা প্রতিনিধি হিসেবে উক্ত এলাকার সীমানায় জারি করলে সেটা জারি বলে কি হবে? গণ্য হবে। এখন যার বরাবর সমন দিছে গোপালগঞ্জে, দেখা গেলো সে বাস করে না, কিন্তু তার ম্যানেজার গোপালগঞ্জে আছে, তাহলে তার কাছে আবার সমন কি দেওয়া যাবে। তারপরে দেখেন, স্থাবর সম্পত্তিতে প্রতিকার, ক্ষতিপূরণের মকদ্দমার ক্ষেত্রে যদি সমন বিবাদীকে ব্যক্তিগতভাবে না দেওয়া যায়, বা সমন গ্রহণ করার জন্য বিবাদীর কোনো ক্ষমতাপ্রাপ্ত এজেন্ট না থাকে, উক্ত সম্পত্তির দায়িত্বে আছে বিবাদীর এমন কোন এজেন্ট, তার নিকট সমন দেওয়া যেতে পারে। নট সো ইম্পর্টেন্ট, জাস্ট মনে রাখেন বিবাদীর এজেন্টেও সমন দেওয়া যাবে। লাস্ট একটা ইম্পর্টেন্ট দেখেন, যখন কোনো মকদ্দমায় যদি সমন জারির সময় বিবাদী তার বসবাসের স্থানে অনুপস্থিত থাকে, আন্ডারলাইন করেন, অনুপস্থিত থাকে, যার বরাবর সমন দিবে সে কি তাই, এবং সমন গ্রহণের ক্ষমতাপ্রাপ্ত তার কোনো প্রতিনিধি না থাকে, সে তো অনুপস্থিত, তার কোনো প্রতিনিধিও নাই, তাহলে বিবাদীর সাথে বসবাস করে তার পরিবারের এইরূপ যে কোনো গোল দেন প্রাপ্তবয়স্ক লোকের উপর সমন জারি করা যাবে। কি লোক? প্রাপ্তবয়স্ক। দেওয়ানি কার্যবিধি 2012 সালের সংশোধনী দ্বারা প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্যের পরিবর্তে প্রাপ্তবয়স্ক শব্দটি প্রতিস্থাপন করা হয়। অর্থাৎ এখন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ উভয়ের নিকট দেওয়া যাবে। অবশ্যই এখানে একটা কথা আছে, অবশ্যই তার সাথে বসবাস করে এমন প্রাপ্তবয়স্ক হইতে হবে। দুই ভাই, নির্মল আর ওনার ভাই মনে করেন, এখন দুইজনে কিন্তু আলাদা আলাদা ঘর, নির্মল নাই, বলেন তো ওনার ভাইয়ের কাছে সমন দেওয়া যাবে কিনা? আমি বলেই দিছি দুইজনে বাস করে কি আলাদা আলাদা, তাহলে তো একসাথে তো তারা বাস করে না, তাইলে কিন্তু দিবে না। এই জায়গা শুধু প্রাপ্তবয়স্ক হইলেই হবে না, তাদেরকে কি একসাথে বসবাস করতে হবে। বুঝতে পারছেন? তো 2025 সালের ফৌজদারি কার্যবিধি সংশোধন করে ওই জায়গায় ফৌজদারি কার্যবিধিতেও দিয়ে দিচ্ছে প্রাপ্তবয়স্ক যে কোনো ব্যক্তি। আগে ফৌজদারিতে ছিল সমন দিতে হবে, যদি যার সমন দেওয়া হবে সে না থাকলে তার পরিবারের পুরুষ সদস্যরে, বাট বর্তমানে কি করছে দুই জায়গায়, এখন মনে রাখা সহজ, ফৌজদারি হোক আর দেওয়ানি হোক, দুই জায়গায় কি
প্রাপ্তবয়স্ক ব্যক্তি। বুঝলেন? অর্থাৎ এখন প্রাপ্তবয়স্ক নারী বা পুরুষ উভয়ের নিকট কি দেওয়া যাবে? সমন দেওয়া যাবে। আমরা সেলফ প্র্যাকটিসে চলে আসি। সো এই জায়গার কোনো বিধি মনে রাখার আপনার প্রয়োজন নাই। এই জায়গা জাস্ট এই যে যেভাবে পড়লাম এই ফ্যাক্ট গুলো মনে রাখবো। সেলফ প্র্যাকটিস দেখেন, বর্তমানে নিম্নলিখিত কোন পদ্ধতিতে সমন জারি করা যাবে? পোস্ট অফিসের মাধ্যমে, কুরিয়ার সার্ভিস, ফ্যাক্স বার্তা, ইমেইলের মাধ্যমে, সবকটি। কোনটা? সবকটি। দুই নাম্বার প্রশ্নটা দেখেন, কুরিয়ার সার্ভিস, ফ্যাক্স বার্তা অথবা ইমেইলের মাধ্যমে ডকুমেন্ট প্রেরণ করে সমন জারি করার বিধান চালু করা হয় কত সালে? 2012 সালে। আর যদি আপনাকে বলে যে শর্ট মেসেজ, ইনস্ট্যান্ট মেসেজ সার্ভিস, ভয়েস কল, SMS, তাহলে কত? 2025। 4 নম্বর প্রশ্নটা দেখেন, যদি কুরিয়ার সার্ভিস 30 দিনের মধ্যে সমন পাঠাতে ব্যর্থ হয় তাহলে আদালত কি করবে? তালিকা থেকে কি দিতে পারে? বাদ দিতে পারে। 5 নম্বর BBI, সমন জারির উদ্দেশ্যে কুরিয়ার সার্ভিসের তালিকা প্রস্তুত করবে কে? বিশেষ ক্ষেত্রে সমন জারির পদ্ধতি, এখানে চলে আসি। যে ক্ষেত্রে বিবাদী অন্য আদালতের এখতিয়ারাধীন এলাকায় বসবাস করে, সেক্ষেত্রে বিবাদী যে এলাকায় বসবাস করে সে এলাকার এখতিয়ারাধীন যে কোনো সমন জারিকারক আদালত সমনটি পাঠাতে পারে, যে কোনো আদালত সমনটি পাঠাতে পারে এবং উক্ত আদালত তখন সমন কি করবে? জারি করবে। মানে গোপালগঞ্জের সমন যদি আপনি কক্সবাজার পাঠাইতে চান তাহলে আগে ওই সমন সেই এলাকার গোপালগঞ্জের সহকারী সিভিল জাজ দিবে কারে? কক্সবাজারের সিভিল জাজ। তারপরে কক্সবাজারের সিভিল জাজ এটা জারি করবে। দেখেন, যে ক্ষেত্রে বলতেন বিবাদী জেলে থাকে, যার বিরুদ্ধে মামলা করছে সে কোথায় আছে? জেলে আছে। সেই ক্ষেত্রে বিবাদীর প্রতি সমন জারির জন্য জেলের গোল দিবেন ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট সমন পাঠাতে হবে। তাহলে বিবাদী জেলে থাকলে কার কাছে পাঠাবে? ভারপ্রাপ্ত কর্মকর্তা। যে ক্ষেত্রে বিবাদী বাংলাদেশের বাইরে বসবাস করে, কোথায়? বাইরে বসবাস করে এবং বাংলাদেশের সমন গ্রহণের জন্য তার কোনো কি নেই? এজেন্ট নেই। সেই ক্ষেত্রে বিবাদী দেশের বাইরে যেখানে বসবাস করে সেখানে পাঠাতে হবে। বুঝছেন? মানে একজন লোক বাস করে উগান্ডা, বাংলাদেশে তার কোনো আত্মীয় স্বজন কেউ কিছু নাই, তাহলে সমন পাঠাতে হবে কোথায়? উগান্ডায়। এই ক্ষেত্রে রাজনৈতিক প্রতিনিধি বা সমন জারির জন্য প্রতিষ্ঠিত কোনো আদালত কর্তৃক সমনটি জারি করা যেতে পারে। মানে ওই বাংলাদেশে যদি ওই দেশে কোনো রাজনৈতিক প্রতিনিধি থাকে, অ্যাম্বাসেডর মানে রাষ্ট্রদূত, অথবা সমন জারির জন্য যদি ওই দেশে কোনো প্রতিষ্ঠান থাকে তার মাধ্যমে সমনটা কি করতে হবে? জারি করতে হবে। বুঝছেন? এই পাশে একটু লিখে রাখেন, ধারা 29 বিদেশি সমন জারি। ধারা 29 বিদেশি সমন জারি। তাহলে আমরা যে বিষয়টা মনে রাখবো, দেখেন, বাংলাদেশ থেকে সমন বিদেশে যাচ্ছে, এটা হলো 5 আদেশের 25 বিধি, 25-26। আর বিদেশের সমন বাংলাদেশে কারো উপর জারি করতেছে, এটা হলো ধারা 29। দুইটা বিষয়। কি হয়েছে ভাই? আচ্ছা দেখেন কোথায়, না কোথায় কথা বলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখেন আমার যে জিনিসটা মনে রাখতে হবে, বাংলাদেশের সমন গেছে কোথায়? বিদেশি। 5 আদেশের 25-26 বিধি। আর বিদেশের সমন বাংলাদেশে আসতেছে, এটা কত ধারা? 29 ধারা। বুঝেন কিনা? তাহলে আমরা বিবাদীর প্রতি সমন কত ধারা? 27। সাক্ষীর প্রতি সমন কত? 31। বিদেশের সমন বাংলাদেশে জারি 29 ধারা। 29 ধারা। আর বাংলাদেশের সমন বিদেশে জারি তাহলে 5 আদেশের 25-26। তারপরে দেখেন,
সরকারি কর্মকর্তা বা রেলওয়ে বা স্থানীয় কর্তৃপক্ষের কর্মকর্তার প্রতি সমন জারির জন্য উক্ত অফিসের প্রধান বরাবর সমন পাঠাতে হবে। কার বরাবর? প্রধান বরাবর। সরকারি কর্মকর্তা, রেলওয়ে বা স্থানীয় কর্তৃপক্ষের কর্মকর্তার প্রতি সমন জারির জন্য সমনে ওই অফিসের কে? প্রধান। আর যদি জেলে থাকে তাহলে কার কাছে? ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে। তারপরেরটা দেখেন, এই বিধিটি মনে রাখার দরকার নেই। তারপরেরটা, যে ক্ষেত্রে বিবাদী একজন সৈনিক, এটা বিবিআই, নাবিক, বৈমানিক, সেই ক্ষেত্রে সমন জারি করতে হবে উক্ত বাহিনীর গোল দেবেন কমান্ডিং অফিসারের কাছে। বুঝছেন? তাহলে সরকারি কর্মকর্তা, রেলওয়ে বা স্থানীয় কর্তৃপক্ষের ক্ষেত্রে সমন জারির ক্ষেত্রে ওই যে কর্মকর্তা তার অফিসের যে প্রধান তার কাছে, আর সৈনিক, নাবিক, বৈমানিক হইলে কার কাছে? কমান্ডিং অফিসারের কাছে। সো এই এতক্ষণ পর্যন্ত আমরা যে বিধি পড়ছি, আপনি জাস্ট দুইটা বিধি এতক্ষণ পর্যন্ত মনে রাখতে হবে। 5 আদেশের 9 ক, 9 ক। আর ধারা হচ্ছে বিবাদী প্রতি সমন 27, সাক্ষীর প্রতি সমন 31, বিদেশি সমন বাংলাদেশের জারি কত? 29। এবার যে বিধিটা একেবারে মনে না রাখলেই নয়, সেটা হলো 5 আদেশের 20 বিবিআই। 5 আদেশের 20 বিধি। 5 আদেশের 20 বিধি বিকল্প জারি বা সাবস্টিটিউটেড সার্ভিস। বিকল্প জারি অথবা কি সাবস্টিটিউটেড সার্ভিস। এই জিনিসটা অনেকটা আমাদের ওই হুলিয়ার মতো, হুলিয়া ফৌজদারি যে প্রোক্লেমেশন আছে সেইটার মতো। বিকল্প জারি মানে হলো ভাই যে আপনি বিবাদীর বরাবর প্রসেস সার্ভার গেছে, নাই। বাদী ব্যক্তিগতভাবে গেছে, বিবাদী কি নাই। কয়েকবার সমন বিনা জারিতে ফেরত আসছে, তখন তার জন্য তো আর মামলা আজীবনে জায়গা থেমে থাকবে না। আবার সমন জারি না করলে তো মামলা আগানো যাচ্ছে না। তখন বাদী আইসা আদালত আবেদন করবে যে অনার বারবার যাওয়ার পরেও সমন জারি করা সম্ভব হচ্ছে না, সে পলাতক আছে অথবা ইচ্ছা করে আমাদের কাছে ধরা দিচ্ছে না। তো এই মুহূর্তে এই বিকল্প পদ্ধতিতে সমন জারির আদেশ দেওয়া হোক। এখন বিকল্প পদ্ধতিতে সমন জারি মানে হলো আদালত যদি নির্দেশ দেয় তাহলে ওই বিবাদীর আর হাতে হাতে পৌঁছানোর দরকার নাই। ও যে এলাকায় বাস করে বা ব্যবসা করে সেই জায়গায় প্রকাশ্য স্থানে যদি বাসা হয় তাহলে বাসার কোথায়? প্রকাশ্য স্থানে একটা সমন লটকাই দিয়ে আসবে, লাগাই দিয়ে আসবে এবং ঘোষণা দিয়ে আসবে যে অমুক ব্যক্তি অমুকের বিরুদ্ধে এই যে সমন জারি করা হলো, এবং আদালতে এসে এটা কি করবে? অবগত করবে। এটাই হলো কি বলে বিকল্প পদ্ধতিতে। বাট এই পদ্ধতিটা এটা কিন্তু প্রথমেই অ্যাপ্লাই করা যাবে না। এটা কখন? যখন স্বাভাবিক পন্থায় কি করা যাচ্ছে না, সমন জারি করা যাচ্ছে না, তখন আবেদন করবে 5 আদেশের কত? 20 বিধি। অনেক সময় আইনজীবী সাহেবরা এই সিভিল প্র্যাকটিস করে জিজ্ঞেস করে বিকল্প পদ্ধতিতে সমনের আবেদন করছে, এখন জজ সাহেব বলে যে আপনার দরখাস্ত মঞ্জুর করব, বলেন এই বিকল্প পদ্ধতিতে সমন কোথায় আছে? তখন উনি আবার খোঁজাখুঁজি শুরু করবে যে এই কোন জায়গা আছে দেখ তো, খোঁজাকে। 5 আদেশের কত? 20 বিধি। জি, তাহলে দেখেন বিকল্প সমন জারি অর্থ হলো, স্যার আমি একটা কোশ্চেন করি স্যার, এই যে লটকে সমন জারি যেটা, এটা হ্যাঁ করার বলেন। পরও যদি হলো বিবাদী হাজির না হয় তখন কি এটা বিকল্প জারি হবে স্যার? মানে আমি লটকায় দিয়ে আসলাম বা হাজির হলো না বিবাদী, সেই ক্ষেত্রে লটকায়ে বিকল্প দিয়ে জারি আসলাম হবে? মানে হলো, শুনেন শুনেন, আপনার প্রশ্ন হয়েছে, আমি উত্তর দিই। সমনটা দেওয়া হয় তাকে হাজির করার জন্য, যে আপনি অমুক তারিখে হাজির হবেন। এখন বারবার যাওয়ার পরও তারে কি পাওয়া যাচ্ছে না, বিকল্প পদ্ধতিতে জারি করলো। এরপরে সে যাক না যাক তার ব্যাপার, যদি না যায় মামলা একতরফা ভাবে কি হবে? বিচার হয়ে যাবে। বুঝছেন? আর একজন মানুষের জন্য তো আজীবন অপেক্ষা করবে না, তার জন্য তো এই যে, নাহলে তো তারে প্রথমেই বলতো যে বিকল্প পদ্ধতিতে সমন জারি করো, তারে তো এতদিন সময় দিছে। বিকল্প পদ্ধতিতে জারির পরেও যদি সে না আসে, না আসলে তার বিরুদ্ধে কি হবে? সামনে গিয়ে পড়বো, বিবাদীর বিরুদ্ধে একতরফা কি হবে? ডিক্রি হবে। আচ্ছা দেখেন, বিকল্প সমন জারি অর্থ হলো সাধারণ পদ্ধতির গোল দিবেন বিকল্প হিসেবে। সাধারণ পদ্ধতির কি বিকল্প হিসেবে সমন জারি করা। দেওয়ানি কার্যবিধি 5 আদেশের আন্ডারলাইন করবেন 20 বিধিতে বিকল্প জারি সম্পর্কে আলোচনা করছে। কত আদেশের কত? 5 আদেশের 20। বিকল্প জারি করা হয় সাধারণত সমন আন্ডারলাইন করে লটকাইয়া,
কি লটকাইয়া লটকাইয়া। তাহলে বিকল্প পদ্ধতিতে সমন জারি কত মনে রাখবো? 5/20। আদালত যে ক্ষেত্রে যুক্তিসঙ্গত কারণে বিশ্বাস করে যে বিবাদী সমন এড়ানোর জন্য আত্মগোপন করে থাকছে, দেখছেন সমন এড়ানোর জন্য কি করছে? আত্মগোপন করে থাকছে, অন্য কোনো কারণে সাধারণ উপায়ে সমন জারি করা কি যাচ্ছে না, তখন নিম্নলিখিত বিকল্প সমন জারি করা যাবে। এই যে দেখেন, বিবাদী গৃহের কোনো প্রকাশ্য স্থানে, অবশ্যই এমন জায়গায় সমনটা লাগাই দিবে যে জায়গায় সকলের কি পড়ে? চোখ পড়ে, বা যে গৃহে বিবাদী সর্বশেষ বসবাস করেছে বা ব্যবসা করেছে বলে জানা যায় সেই গৃহের কোনো প্রকাশ্য স্থানে সমনের একটি নকল লটকায় জারির জন্য আদালত আদেশ দিতে পারে। বুঝছেন? তাহলে যদি আপনাকে বলে সাবস্টিটিউটেড সার্ভিস 5 কত বিধি? 20 বিধি। বিকল্প পদ্ধতিতে সমন কত বিধি? 5 বিধি। প্রথমেই 5 ফলো করবে না না, প্রথমে স্বাভাবিক পন্থায় জারি করতে না পারলে 20 বিধি। বিকল্প পদ্ধতিতে সমন জারি করে কিভাবে? পৌঁছাইয়া না লটকাইয়া? লটকাইয়া লটকাইয়া। বিগত বছর প্রশ্ন দেখেন, দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908 এর অর্ডার 5 এর রুল, কোন রুলে সাবস্টিটিউটেড অফ সার্ভিস, দেখছেন সাবস্টিটিউটেড অফ সার্ভিস কত কত বিধিতে আছে? 5 কত? 20 বিধি। এখানে একটা বিধি লেখেন, 5 আদেশ বিধি 30, 5 আদেশ 30 বিধি বা 5 আদেশ বিধি 30। 5 আদেশের কত বিধি? 30 বিধি। লেখেন, পত্রের মাধ্যমে সমন জারি, পত্রের মাধ্যমে সমন জারি, পত্রের মাধ্যমে সমন জারি, লেখেন বিশেষ ব্যক্তিদের ক্ষেত্রে, ইনভার্টেড কমার ভিতরে লেখেন বিশেষ ব্যক্তিদের ক্ষেত্রে। তাহলে পত্রের মাধ্যমে যে সমন জারি, এটা কততে? 5/30। এখন যদি বলেন স্যার পত্রের মাধ্যমে সমন জারি আমার মানে কি? পত্রের মাধ্যমে সমন জারি মানে হলো যে নরমালি সমন যায় তো কার মাধ্যমে? প্রসেস সার্ভার বা কুরিয়ার সার্ভিস বা অন্য কোনো মাধ্যমে। আর এটা একটু ভদ্রচিত ভাবে বিশেষ ব্যক্তি, ধরেন এমপি সাহেব, মন্ত্রী সাহেব, ডিসি সাহেব, তার কাছে একটা পত্র আকারে গেছে, কিন্তু জিনিস কি একই, সমন। ওই জায়গাও কি যে অমুক তারিখে আপনার হাজির হতে হবে। তাহলে বুঝতে পারছেন? তাহলে যদি আসে যে পত্রের মাধ্যমে সমন জারি কত আদেশে কত বিধি, কোন ব্যক্তিদের ক্ষেত্রে? বিশেষ ব্যক্তিদের ক্ষেত্রে। আমরা নামাজের বিরতিতে যাব ইনশাল্লাহ। তুষারকান্তি রায়ের কথা বলছেন। তুষারকান্তি রায় হলো আমাদের নীলফামারী স্টুডেন্ট, ওনার ওয়াইফ লিপি রানী, উনি এবং ওনার ওয়াইফ দুইজনই একসাথে অ্যাডভোকেট হয়েছে এবার। তো নামাজের বিরতি, নামাজ শেষে আমরা শুরু করবো অনলাইনে যারা আছেন। আচ্ছা, আমরা পড়া শুরু করি। দেখেন, সেলফ প্র্যাকটিসের এখানে 2 নম্বর প্রশ্নটা একটু দেখি। দেখেন, বাংলাদেশের বাইরে অবস্থিত কোনো দেওয়ানি আদালত কর্তৃক ইস্যুকৃত কোনো বাংলাদেশে জারির জন্য পাঠানো যেতে পারে, মানে ইস্যুকৃত সমন বাংলাদেশে জারির জন্য পাঠানো যেতে পারে। আমরা ওখানে পড়ছিলাম 29 ধারা, বাট বিস্তারিত পড়ি নাই। তো বাংলাদেশের বাইরে অবস্থিত কোনো দেওয়ানি আদালত কর্তৃক সমন যদি বাংলাদেশে আসে, তাহলে জারি করার জন্য এটা পাঠাবে কোথায়? বাংলাদেশের কোনো আদালতে, বাংলাদেশের কোনো আদালতে। এটা ইম্পর্টেন্ট, বিবিআই। 3 নম্বর বিবিআই, যখন কোনো সমন জারির সময় বিবাদী তার বসবাসের স্থানে অনুপস্থিত থাকে বা বিবাদীর সমন গ্রহণের ক্ষমতাপ্রাপ্ত কোনো প্রতিনিধি না থাকে, তখন কার বরাবর সমন জারি করতে হবে? পরিবারের প্রাপ্তবয়স্ক। এই ধরনের প্রশ্নই এসে থাকে, ইনশাল্লাহ পারবেন। 5 নাম্বার দেখেন, যে বিবাদী যদি সরকারি কর্মচারী হয়ে থাকে তবে সমনটি জারির জন্য কার নিকট পাঠাতে হবে? অফিসের প্রধানকে। তবে আবার কথা আছে, দেখেন 6 নাম্বারটা, যে যদি সৈনিক, নাবিক, বৈমানিক হয় তাহলে আবার কার কাছে পাঠাবে? কমান্ডিং অফিসার। জি। এরপরে তারপরেরটা, যে দেওয়ানি কার্যবিধি ড্যাশ ধারায় বিকল্প জারি সম্পর্কে বিধান আছে, 5/20। তারপরে 8 নাম্বারটা দেখেন, জারিকৃত সমন ডেলিভারি দেওয়ার পর প্রাপ্তি স্বীকারের জন্য কার স্বাক্ষর লাগবে? এটা বিবিআই, যিনি সমন গ্রহণ করেছে তিনি। এখন বিবাদী বললে হবে না, কারণ সব সময় তো বিবাদী সমন গ্রহণ করে না। বিবাদীর এজেন্ট গ্রহণ করতে পারে,
তার পরিবারের সদস্য করতে পারে, এজন্য যিনি গ্রহণ করেছেন তিনি। তারপরে 9 নাম্বার দেখেন, জারিকৃত সমন গ্রহণ করতে অস্বীকার করলে বা সমন ডেলিভারি দেওয়ার জন্য কাউকে না পাওয়া গেলে সমনটি কি বিবাদী যে অংশে বিবাদী থাকে সেখানে কি দিতে হবে? লটকিয়ে দিতে হবে, মানে ঝুলিয়ে দিতে হবে, অথবা প্রকাশ্য স্থানে ঝুলিয়ে দিতে হবে। এখন ওই যে অস্বীকার করলে বা সমন ডেলিভারির জন্য কাউকে না পাওয়া গেলে আগে তো আপনার কি করতে হবে? ওই সাবস্টিটিউটেড সার্ভিসের আবেদন করতে হবে, তারপরে হচ্ছে লটকাইয়া দিতে হবে। এ হলো একটা। আর একটা হলো যে 5 আদেশের 20 যখন আপনি আত্মগোপনে আছে কাউকে পাচ্ছেন না, কিন্তু যদি এরকম হয় যে নির্মল ঘরে আছে কিন্তু সমন গ্রহণ করতেছে না, মানে আমার সাথে কথাও বলতেছে কিন্তু সে সমন একসেপ্ট করবে না, তাহলে সেই ক্ষেত্রে সরাসরি ওই জায়গা লটকায় দিতে পারে। এটা বলছে যে ডান সাইডে দেখেন 5 আদেশের কত 17। তাহলে সাবস্টিটিউটেড সার্ভিস হচ্ছে তখন যখন তারে পাওয়াই যাচ্ছে না, তখন আবেদন করা লাগবে। আর 17তে যেটা আছে যে যারে সমন দিবেন সে ওই জায়গা আছে, গ্রহণ করতেছে না, সেই ক্ষেত্রেও লটকায় দেওয়া যাবে বা ঝুলিয়ে দিতে হবে। এটা বলেছে কত 5 আদেশে 17। বুঝছেন? এখানে দেখেন 30 ধারা, ধারা 30 উদ্ঘাটন এবং অনুরূপ বিষয়ের আদেশ দানের ক্ষমতা পাইছেন? পাশে লেখেন আদেশ 11। এই যে 30 ধারা, দেওয়ানি মামলার একটা স্টেপই হলো 30 ধারা। একটা দেওয়ানি মামলার আমি একটু বলি, দেখেন দেওয়ানি মামলার প্রথম যে ধাপ সেটা হলো আরজি। আরজি, দ্বিতীয় ধাপ হলো সমন, সমনের পরে তৃতীয় ধাপ হচ্ছে আপনার লিখিত জবাব, লিখিত জবাবের পরে হলো ওই মামলাটা বিকল্প বিরোধ, উভয় পক্ষ হাজির হইলে এডিআর পাঠাবে, তারপর হলো ইস্যু গঠন, এডিআর যদি ব্যর্থ হয় তাহলে বিচার্য বিষয় গঠন, বিচার্য বিষয় গঠনের পরের ধাপই হলো 30 ধারা। এটার বলে ডিসকভারি অ্যান্ড ইন্সপেকশন। এটা সামনে গিয়ে পড়বো, বাট যেহেতু এখন আছে ব্যাখ্যা দেখছিলেন। এটা হলো যে ধরেন বাদী তো মামলা করছে, বাদী দিছে কি আরজি, আর সমন পাওয়ার পর বিবাদী এসে কি দিবে? লিখিত জবাব। বিবাদী কি দিবেন? লিখিত জবাব। এখন যখন বাদী লিখিত জবাব পড়ছে, বিবাদী আরজি পড়ছে, পড়ার পরে ওই মামলাটার বিচার্য বিষয় গঠন হয়ে গেছে। বিচার্য বিষয় গঠন মানে হলো এক পক্ষ যেটা দাবি করে অপর পক্ষ যেটা আর কি করে অস্বীকার করে। হওয়ার পরে ধরেন বাদী তার আরজিতে অনেকগুলো দলিলের কথা বলছে, বাট ওই দলিলটা আরজির সাথে দেয় নাই। আবার বিবাদী অনেকগুলো দলিলের কথা বলছে কিন্তু লিখিত জবাবের সাথে দলিলগুলো ফিরিস্তি আকারে কি দেয় নাই। অথবা বাদী বা বিবাদীর মনে অনেকগুলো প্রশ্নের উদ্ভব হয়েছে, এক পক্ষ আর এক পক্ষের কাছে এই প্রশ্নগুলো কি জানতে চাইতে পারে, তখন আদালতের কাছে তারা এই প্রশ্নমালাগুলো দিবে। ধরেন বাদী 10টা প্রশ্ন বললো যে রনার, বিবাদীরে বলেন এই 10টা প্রশ্নের উত্তর দিতে, বা বিবাদী 10টা প্রশ্ন আদালতের কাছে দিল যে বাদীরে বলেন এই 10টা প্রশ্নের উত্তর দিতে। এইটারই বলে হলো ডিসকভারি ইন্সপেকশন 30 ধারা। 30 ধারা এক পক্ষ আর এক পক্ষের কাছে কোনো প্রশ্নের কি জানতে চাইতে পারে? উত্তর জানতে চাইতে পারে, অথবা কোন দলিল দেখতে চাইতে পারে যে তুমি যে দলিলগুলোর কথা বলছো এই দলিলগুলো কি দেখাও। এটারই বলে 30 ধারা আবিষ্কার এবং উদ্ঘাটন। এবং 30 ধারা সমান সমান আদেশ কত? 11 আদেশ। তো এই যে একটু পড়ি, দেখেন এখানেই পড়ে যায় যে নির্ধারিত হতে পারে এরূপ শর্ত এবং সীমাবদ্ধতা সাপেক্ষে কোনো আদালতে যে কোনো কোনো আদালত যে কোনো সময়, এই যে গোল দিবেন শতপ্রবৃত্ত হয়ে, শতপ্রবৃত্ত হয়ে বুঝেন মানে ওনার কাছে কেউ আবেদন করে না, এটা বলে শতপ্রবৃত্ত হয়ে। বা এই যে দেখেন কোন পক্ষের আবেদন করবে, কোন পক্ষের আবেদন মানে হলো আইদার প্লেইন্টিফ অর ডিফেন্ডেন্ট, বাদীও হতে পারে বিবাদীও হতে পারে। এই যে প্রশ্নাবলী প্রদান, জবাব দান, দলিল বা তথ্যাবলী স্বীকৃতি, উদ্ঘাটন, পরিদর্শন, দাখিল, দলিল অন্তরীণ, ফেরত সম্পর্কে সাক্ষ্য হিসেবে দাখিলযোগ্য অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়াবলী সম্পর্কিত প্রয়োজনীয় যুক্তিযুক্ত হতে পারে, এরূপ আদেশ দিতে পারে। তারপরে দেখেন সাক্ষ্যদান, দলিল দাখিল করা বা উপরোক্ত অন্য উদ্দেশ্যে যার হাজির হওয়া প্রয়োজন তাদের প্রতি কি দিতে পারে? সমন দিতে পারে। মানে আদালত বাদীরে সমন দিতে পারে যে বাদী তুমি বিবাদীর এই 10টা প্রশ্নের উত্তর দাও, বা বিবাদী বলতে পারে যে বিবাদী তুমি বাদী যে দলিল দেখতে চাইছে এই দলিল দেখাও, সমন দিছে। কোন তথ্য এফিডেভিট দ্বারা প্রমাণের আদেশ দিতে পারে। এই সব বিষয় আছে কত ধারায়? 30 ধারা। এখন এই 30 ধারাটা আমরা ভালো বুঝবো যখন আমরা 11 আদেশটা
পড়বো। আপাতত এতটুকু মনে রাখেন, 30 ধারা হলো এক পক্ষ আর এক পক্ষের কাছে কি জানতে চাই, কোন প্রশ্নের উত্তর জানতে চাই, এবং এই প্রশ্নের উত্তর জানার জন্য আদালত ওই পক্ষের কি দিতে পারে, সমন দিতে পারে, বা কোনো দলিল দাখিল করার জন্য কি দিতে পারে, সমন দিতে পারে। বুঝছেন? এখন দেখেন, 30 ধারা যদি কেউ ব্যর্থ হয় তাহলে তার বিরুদ্ধে পদক্ষেপ হবে 32 ধারায়। ধরেন আদালত একজনের প্রশ্নের উত্তর দিতে বলছে, দেয় নাই। আদালত একজনের দলিল হাজির করতে বলছে, করে নাই। আদালত একজনের কোনো বস্তু হাজির করতে বলছে, সে কি করে নাই। তাহলে তার বিরুদ্ধে স্টেপ নিবে কত ধারায়? 32 ধারায়। দেখেন, 30 ধারায় প্রদত্ত, আন্ডারলাইন করবেন, সমন প্রতিপালনে ব্যর্থ হলে শুধুমাত্র সেই ক্ষেত্রে 32 ধারা প্রযোজ্য হবে। তাহলে 32 ধারাটা আমার কখন প্রযোজ্য হচ্ছে? যখন 30 ধারায় যে সমন দিছে সেটা প্রতিপালনে কি হয়েছে? ব্যর্থ হয়েছে। 30 ধারা অনুযায়ী যার প্রতি সমন জারি করা হয় আদালত তাকে হাজির হতে বাধ্য করতে পারে, এবং হাজির হতে বাধ্য করার জন্য নিম্নলিখিত বল দিবেন 4টি। নিম্নলিখিত কয়টি? 4টি উপায় বা পন্থা অবলম্বন করতে পারে, যথা: 1, গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে। দেখছেন, মানে তার প্রতি কি করবে? গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে। তারপরে দেখেন, তার সম্পত্তি ক্রয় ও বিক্রয় করতে পারে। কি করতে পারে? তাহলে তার ওয়ারেন্ট অনুসারে গ্রেফতার করতে পারে, তার সম্পত্তি কি ক্রয় ও বিক্রয় করতে পারে। তার উপর অনধিক গোলদেন 500 টাকা জরিমানা করতে পারে। অনধিক কত টাকা? 500 টাকা। পরীক্ষায় প্রশ্ন আসে যে সমন প্রতিপালনে ব্যর্থ হলে তার প্রতি কত টাকা জরিমানা প্রদান নির্দেশ দিতে পারে? 500 টাকা। তাহলে গ্রেফতারি পরোয়ানা, ক্রয় ও বিক্রয় আর অনধিক কত? 500 টাকা। তার হাজির হওয়ার জন্য আদালত থেকে জামানত দেওয়ার আদেশ দিতে পারে। আদালত বলতে পারে যে তুমি যদি হাজির হও বা না হও, তুমি জামানত দিয়ে দাও, এত টাকা জামানত দিয়ে দাও। এবং হাজিরা দিতে ব্যর্থ হলে, এই হাজিরা দিতে শব্দটা কেটে দেন, লিখবেন জামানত দিতে ব্যর্থ হলে। জামানত দিতে ব্যর্থ হলে দেওয়ানি কারাবাসের আদেশ দিতে পারে। মানে তার হাজির হওয়ার জন্য তাকে জামানত দেওয়ার আদেশ দিতে পারে, এবং যদি সে জামানত দিতে কি হয়, ব্যর্থ হয়, তাহলে কিসের আদেশ দিবে? কারাবাসের আদেশ দিবে। বুঝছেন? তাহলে কি কি পারে? গ্রেফতারি পরোয়ানা পারে, ক্রয় বিক্রয় করতে পারে, কত টাকা? 500 টাকা জরিমানার আদেশ দিতে পারে, জামানত দেওয়ার আদেশ দিতে পারে। জামানত দিতে ব্যর্থ হলে কি করবে? এই জিনিস যদি আপনি মন দিয়ে এখানে পড়েন, তাহলে আপনার লিখিতর এই জায়গা সমস্যা, একটা সমস্যামূলক প্রশ্ন আছে যে আদালত একটা দেওয়ানি মামলার বাদীরে অমুক বিএস পর্চা দাখিল করতে বলছে, সমন দিছে, বাট সে ওই পর্চা আনে নাই। এখন বাদীর বিরুদ্ধে আদালত কি পদক্ষেপ নিতে পারে? এই 32 ধারা কিন্তু বাদী বিবাদী দেখবে না, দেখবে যে কে সমন অমান্য করছে। আদালত যারে সমন দিছে সে যদি ব্যর্থ হয় তাহলে তার বিরুদ্ধে এই পদক্ষেপগুলো নিতে পারে। আর এই 32 ধারা সমান সমান একটু লেখেন যে 16 আদেশের 12 বিধি। 16 আদেশের মানে আমরা সামনে গিয়ে পড়বো, দেখবেন যে 32 ধারায় যা যা বলছে সবকিছু আছে কোথায়? 16 আদেশের 12তে। তাহলে সানজিদা বলেন তো 32 ধারা কখন প্রযোজ্য হয়? আফরোজা বলেন, কি একটা উদাহরণ দিয়ে বোঝান যে এমন যদি কেউ ব্যর্থ হয় তাহলে তার বিরুদ্ধে 32 ধারায় পদক্ষেপ নিবে, একটা উদাহরণ দেন। পারবেন? সহজ। কিসের সমন দিছে বলেন? সমন দিছে তুমি হাজির হও অথবা অমুক দলিল হাজির করো। এখন সে হাজির হয় নাই বা দলিল হাজির করে নাই, তখন তার বিরুদ্ধে আদালত পদক্ষেপ নিবে কত ধারা অনুসারে? 32 ধারা অনুসারে। বুঝতে পারছেন? তো অনেকে বলেন যে লিখিত, লিখিত এই জায়গা কিন্তু প্রিলি মানেই হচ্ছে লিখিত। লিখিত আমরা আলাদা করে পড়বো, বাট যখন আমার প্রিলিটা ভালো হয়ে যাবে তখন লিখিততে যায় খালি এই জিনিস কিভাবে লিখবেন সেই টেকনিকটুকু ওই জায়গায় গিয়ে কি শিখতে হবে। বাট মেইন পড়া খুঁটিনাটি কিন্তু প্রিলি থেকেই। প্রিলি যত ভালো হবে
লিখিত প্রস্তুতি আপনার তত সহজ হবে। তো আমরা বিগত বছরের প্রশ্নে আসি। দেখেন, কোন ব্যক্তি আদালতের সমনে নির্দেশ সত্ত্বেও দলিল দাখিল না করলে দেওয়ানি আদালত দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908 কোন ধারার অধীনে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করতে পারে? কত ধারা? 32 ধারা। তারপর দেখেন, দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908 এর 30 ধারা অনুসারে প্রদত্ত সমন অমান্য করলে কত টাকা জরিমানা? আচ্ছা বলেন তো, এই জায়গা কি জরিমানা না ক্ষতিপূরণ? আজাদ সাহেব বলে ক্ষতিপূরণ। এ জায়গা কি জরিমানা না ক্ষতিপূরণ? বিপাশ বাইন, জরিমানা আর ক্ষতিপূরণ কি এক জিনিস? কি পার্থক্য আছে বলেন? আচ্ছা আমরা চলে এসেছি প্র্যাকটিসে। দেখেন, ক্ষতিপূরণ পায় হচ্ছে ক্ষতিগ্রস্ত পক্ষ, আর জরিমানা পায় সর্বদা রাষ্ট্র, তাতে যেই দেখ না কেন। আর ক্ষতিপূরণ যদি বাদী দেয় পাবে বিবাদী, বিবাদী দিলে পাবে কে? বাদী। তো সেলফ প্র্যাকটিসে এখানে অনেক প্রশ্ন আছে, এগুলো পারবেন ইনশাল্লাহ। সমন নিয়ে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন, আর না হলে আমরা 8 দেশে চলে আসবো। তাহলে দেখি, এই তাহমিনা ঘুমাচ্ছে, বলেন তো আমরা যে 7টা আদেশ পড়লাম, 7টা আদেশের টাইটেল বলেন তো তাহমিনা। হুম হুম হুম। বাট আমরা কিন্তু সিরিয়ালে গেছিলাম, মানে 4-এর পরে পড়ছিলাম 6, 6-এর পরে 7, 7-এর পরে কি 5, 7-এর পরে 5। জি, তাহলে আমি আরজি সম্পর্কে আছে 7-এ, বিবাদী বরাবর সমন গেল কত? 5-এ। এখন বিবাদী সমন পাওয়ার পরে কি দিবে? জবাব। তাহলে জবাব সম্পর্কে আলোচনা করছে কত দেশে? 8 দেশ। 8। জবাব তৈরি করতে হবে 6 আর 8 অনুসারে, বাট জবাব সম্পর্কে বিস্তারিত বলছে কততে? 8 দেশে। তাহলে দেখেন, লিখিত জবাব, রিটেন স্টেটমেন্ট, আদেশ 8, অর্ডার 8। যারা রোমান হরফ বুঝেন না, এই ভি মানে হচ্ছে পাঁচ, আর ডাইন সাইডে যা লিখবে সব যোগ হবে। ডান সাইডে 1 হইলে 6, যদি দুইটা দুই দুই দিয়েছে তাহলে কত? 5 আর 2 7, 3টা দিলে কত? 8, আর 4টা দিলে 9 না, 9 আবার আলাদা, শিখামানিত হবে। আচ্ছা, এখন দেখেন লিখিত জবাব কি। লিখিত জবাব হলো বিবাদীর প্লিডিং, যেখানে বিবাদী বাদী কর্তৃক তার আর্জিতে দাবিকৃত বিষয়সমূহ আন্ডারলাইন করেন, অস্বীকার করে। লিখিত জবাবে বিবাদী এসে সবকিছু কি করতেছে? অস্বীকার করতেছে, আমি করি নাই। এবং যদি নতুন কোনো বিষয় যা বিবাদীকে বাদীর দাবির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে সাহায্য করে তার কি দেয়? বর্ণনা দেয়। এবং নতুন কোনো বিষয় যদি বিবাদী থাকে যে ও তো আমার কাছে এত টাকা চাইছে, এবার ওর কাছে উল্টো আমি এত টাকা পাই, এইগুলো যাই থাকুক না কেন সবকিছু উল্লেখ করতে হবে কোথায়? লিখিত জবাবে। এখন আমরা চলে আসি লিখিত জবাব দাখিলের সময়। আদেশ 8 বিধি 1 লিখিত জবাব দাখিলের সময়। দেখেন, বিবাদীর প্রতি সমন জারির তারিখ হতে আন্ডারলাইন করবেন 30 কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করবে। তাহলে আপনি লিখিত যেদিন সমন পেলেন তার কতদিনের মধ্যে লিখিত জবাব দিবেন? 30 কার্যদিবস। এখন অনেকে ওয়ার্কিং ডেজ বোঝেন না, কার্যদিবস মানে হলো যেদিন আদালত খোলা থাকে। আর কার্যদিবস ছাড়া যদি শুধু দিবস বলতো তাহলে সকল দিন বোঝায়, ছুটি বন্ধ সব। যদি উক্ত 30 কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল আন্ডারলাইন করেন ব্যর্থ হয়, তাহলে আদালত কর্তৃক নির্ধারিত অন্য কোনো দিনে লিখিত জবাব দাখিল করা যাবে। তবে এমন সময় কোনোভাবে সমন প্রদানের তারিখ হতে বল দেবেন 60 কার্যদিবসের বেশি হবে না। কত কার্যদিবস? তাহলে আপনি প্রাথমিকভাবে লিখিত জবাব দাখিলের জন্য সময় পাবেন 30 কার্যদিবস। যদি কোনো কারণে ওই 30 কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে না পারেন, আপনাকে আরো সময় দিবে, সর্বোচ্চ কত? মানে আরো 30 দিন দিবে, তাহলে সর্বোচ্চ কত? এখন 30 দিন তো প্রাথমিকভাবে পেলেন,
30 দিনের মধ্যে আপনি পারেন নাই, আদালতের কাছে সময় চেলে আদালত কিন্তু আবারই একসাথে 30 বাড়াবে না। আদালত 5 দিন 10 দিন এরকম বাড়াইতে পারে, তবে আদালত যাই বাড়ান না কেন সর্বসাকুল্যে এর পরের 30-এর বেশি হবে না। তার মানে দুইটা যদি যোগ করি সর্বোচ্চ হবে কত? 60 কার্য দিবস। বুঝছেন? একটা সময় পর্যন্ত এই মেয়াদটা ছিল 90 দিন। 2012 সালের আগ পর্যন্ত এই সময় কত ছিল? 90 দিন। বুঝছেন? আর 2012 সাল থেকে নিয়ম করছে কতদিন? 60 কার্য দিবস। তো জেনে রাখা ভালো। দেখেন, সমন জারির তারিখ হতে 60 কার্য দিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে হবে। তারপরে দেখেন যে লিখিত জবাব দাখিলের প্রাথমিক সময় 30 কার্য দিবস। যদি 30 কার্য দিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে ব্যর্থ হয় তাহলে আদালত আরো 30 কার্য দিবস মঞ্জুর করতে পারে। যদি উক্ত গোল দিবেন 60 কার্য দিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে ব্যর্থ হয় তাহলে আদালত মকদ্দমাটি গোল দিবেন একতরফা নিষ্পত্তি। এটা ভিভিআই, একতরফা নিষ্পত্তি। provided further that if the defendant fails to file the written statement within the said period of 60 working days the court shall dispose of the suit ex parte। মানে আপনি যদি 60 কার্য দিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে না পারেন তাহলে আপনার মামলা একতরফা নিষ্পত্তি হবে, নট ডিক্রি। একতরফা কি? নিষ্পত্তি। এটা আছে 8 আদেশের এক বিধি, গোলটেন একতরফা নিষ্পত্তি। এই ধারার অধীন উল্লেখিত সময়ের বিধান আদালতের জন্য নির্দেশনামূলক, বাধ্যতামূলক না। এখন তাহলে আপনাকে পরীক্ষায় প্রশ্ন আসবে যে, বা ভাইবাতে জিজ্ঞেস করলো বা আমি জিজ্ঞেস করলাম যে একতরফা নিষ্পত্তি কখন হয়, কি উত্তর দিবেন? নির্মল শোনা? জি জি। আমার মামলা হবে কি একতরফা নিষ্পত্তি। ধন্যবাদ। এখন একতরফা নিষ্পত্তিতে ক্ষতিগ্রস্ত কে হচ্ছে বলেন? বিবাদী। এবং একতরফা নিষ্পত্তি দিচ্ছে কততে? 8 আদেশের 1, 8 আদেশের 1 বিধি। তাহলে একতরফা নিষ্পত্তিতে সানজিদা বলেন তো সংক্ষুব্ধ কে, বাদী না বিবাদী? একতরফা নিষ্পত্তিতে সংক্ষুব্ধ ডেফিনেটলি বিবাদী, কারণ বিবাদী তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে এই একতরফা নিষ্পত্তি একটা আপিল অযোগ্য আদেশ, এর বিরুদ্ধে আপিল করা যাবে না, এর বিরুদ্ধে করা যাবে কি? রিভিশন। এই যে দেখেন প্রতিকার। নির্ধারিত সময়ে লিখিত জবাব দাখিল করতে না পারার কারণে আদালত কোনো মোকদ্দমায় একতরফা নিষ্পত্তির আদেশ দিলে আদালতের এরূপ একতরফা নিষ্পত্তির সিদ্ধান্ত হলো আপিল অযোগ্য আদেশ বা নন অ্যাপিলেবল অর্ডার। তাই আদালতের এরূপ একতরফা নিষ্পত্তির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে না, কিন্তু কি করা যাবে? রিভিশন করা যাবে। তো এখানে একটা বিষয় খেয়াল রাখেন, অনেকে আপনারা যারা জানেন হয়তোবা মাথার মধ্যে ঘুরতেছে একতরফা ডিক্রি, বাট একতরফা ডিক্রি মনে করেন টোটালি কি জিনিস আমরা এখনো কি জানি না, দরকারও নাই, যখন পড়বো তখন জানবো। আপাতত মনে রাখবেন একতরফা কি নিষ্পত্তি কখন হয়? নির্দিষ্ট সময়ের মধ্যে লিখিত জবাব দাখিল করতে পারে নাই, মামলা হয়েছে একতরফা নিষ্পত্তি। কোথায় আছে? 8 আদেশের 1 বিধিতে। প্রতিকার কি? রিভিশন। এতটুকু জানলেই হবে। প্রতিকার কি? রিভিশন। এবার দেখেন সরকার কর্তৃক লিখিত জবাব দাখিলের সময় কে কর্তৃক? সরকার। মানে যখন আপনি স্বয়ং মামলাটা করছেন সরকারের বিরুদ্ধে, তখন সরকার লিখিত জবাব দাখিলের জন্য কতদিন সময় পাবে এই কথাটা বলা আছে 80 ধারায়। দেখেন, দেওয়ানি কার্যবিধির 80 ধারা অনুযায়ী সরকার বা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মোকদ্দমা দায়েরের পূর্বে গোল দিবেন 2 মাসের নোটিশ দিতে হয়। কয় মাসের? 2 মাসের নোটিশ দেওয়ার পর মোকদ্দমাটি দায়ের করতে হবে। আপনি সরকারের একটা কর্মকাণ্ডের সংক্ষুব্ধ, এখন সরকারের বিরুদ্ধে দেওয়ানি মামলা করবেন, তা মামলা করার আগে তারে কয় মাস আগে নোটিশ দিতে হবে? 2 মাস। কত ধারায় বলছে? 80 ধারায়। যদি নোটিশ দিয়ে মোকদ্দমাটি দায়ের করা হয় তাহলে সরকার লিখিত জবাব দাখিল করার সর্বোচ্চ 60 কার্য দিবস সময় পাবে। আপনি যদি সরকারের নোটিশ দিয়ে মামলাটা করেন তাহলে সরকার লিখিত জবাব দাখিলের জন্য সর্বোচ্চ সময় পাবে কত? একজন নর্মাল ব্যক্তি যা পায় সরকারও তাই পাবে। বাট যে ক্ষেত্রে নোটিশ না দিয়ে মোকদ্দমাটি দায়ের করা হয়েছে, মানে সরকারের আপনি কোনো নোটিশ দেন নাই, সরাসরি কি মামলা করে দিছেন, সেই ক্ষেত্রে লিখিত জবাব দাখিলের জন্য আদালত সরকারকে সর্বনিম্ন 3 মাসের বা 3 মাসের কম নয় এমন সময় দিতে পারে। সর্বনিম্ন কতদিন? 3 মাস বা 3 মাসের কম নয়, নট লেস দেন 3 মান্থস। মানে ইচ্ছা করলে কি আরো বেশিও দিতে পারে। তাহলে সরকার
এর বিরুদ্ধে মামলার ক্ষেত্রে নোটিশ দেওয়ার যে বিধানটা, এটা কোথায় আছে? 80 ধারায়। কয় মাস আগে নোটিশ দেবে? 2 মাস আগে নোটিশ না দিয়ে কি মামলা করা যাবে? যাবে। যদি নোটিশ দিয়ে মামলা করেন তাহলে সরকার সময় পাবে 60 কার্য দিবস লিখিত জবাব দাখিলের জন্য। আর যদি নোটিশ না দিয়ে করেন তাহলে সরকার লিস্ট মানে সর্বনিম্ন সময় পাবে 3 মাস। আদালত আরো বাড়াতে পারে। বুঝছেন? এখন আমরা পরের অংশে চলে আসি। দেখেন, এখানকার বিধি টিধি এগুলো পড়বো না, জাস্ট একটু মনে করাই দিই যে বিবাদী কর্তৃক দলিল দাখিল বা উত্থাপন, এই জায়গার বিধি টিধি পড়বো না, জাস্ট এতটুকু মনে রাখেন। আমরা 7 আদেশের 14, 15 আর 18 মনে করি। 7 আদেশের 14তে বলছিল যে বাদী যে সকল দলিলের উপর নির্ভর করে তা আর্জির সাথে সাথে দিতে হবে, এটা হলো 14 ফিরিস্তি আকারে, মনে আছে? আর যে যে দলিল ওনার কাছে নাই সে জানাই দেবে। 7 আদেশের কত? 15। আর যে যে দলিল দেওয়ার কথা ছিল বাট দেয় নাই, পরে সেটা আদালতের অনুমতি ছাড়া দিতে পারবে না, বাট 3টা ক্ষেত্রে পারবে: বিবাদীর সাক্ষীকে জেরা করার জন্য, বিবাদীর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, আর স্মৃতি পুনর্জীবিত করার জন্য। এই কথাগুলো বলা ছিল 7 আদেশের 18, মনে আছে? সেম বিধানগুলো প্রযোজ্য বিবাদীর ক্ষেত্রে, বাট এই জায়গার বিধি আমার মনে রাখার প্রয়োজন নাই। কিভাবে আমি একটু বলে দিই, শুনেন। বিবাদী যে যে দলিলের উপর নির্ভর করবে তা তা লিখিত জবাবের সাথে কি দিতে হবে। আর যা দিতে পারবে না তা কার কাছে আছে কি জানাই দিবে। আর বিবাদী যে দলিল দেয় নাই সেই দলিল পরবর্তীতে দাখিল করতে পারবে না, তবে আদালত দিলে পারবে। কয়টা ক্ষেত্রে? 3টা। বাদীর সাক্ষীকে জেরা করার জন্য, ওইটা ছিল বিবাদীর সাক্ষী, আর এটা কি হবে? বাদীর সাক্ষীকে জেরা করার জন্য, বাদী কর্তৃক কোনো প্রশ্নের কি উত্তর দেওয়ার জন্য, আর কি সাক্ষীর স্মৃতি পুনর্জীবিত করার। এখানে 3টা বিস্তারিত পড়বো না, জাস্ট লাস্টের 3টা পয়েন্ট একটু দেখেন। ওই যে দলিল সমূহ সাক্ষীকে বাদীর সাক্ষীকে জেরা করার জন্য, পাইছেন? খ নাম্বারটা দেখেন, বিবাদী কর্তৃক উত্থাপিত কোনো বিষয়ে উত্তর প্রদানের জন্য, জায়গায় বি টুক কেটে দেন, হবে কি বাদী। বাদী কর্তৃক উত্থাপিত কোনো বিষয়ের উত্তর প্রদানের জন্য আদালতে হাজির করা হয়। বুঝেন কিনা? মানে বাদীর ক্ষেত্রে হতো কি বিবাদী, আর বিবাদীর ক্ষেত্রে হবে কি বাদী। আর সবশেষেরটা দেখেন, যেসব দলিলপত্র কেবলমাত্র কোনো সাক্ষীকে তার স্মৃতি শক্তি পুনর্জীবিত করার জন্য কি করা হয়? উত্থাপন করা হয়। বুঝেন কিনা? তাহলে ওই যে যে জিনিসটা আর এই জিনিসটা এক, খালি ওই জায়গা ছিল বাদীর ক্ষেত্রে, এটা হচ্ছে বিবাদীর ক্ষেত্রে। 7-এর 14, 15, 18 মনে রাখলে হবে। 8-এর কত বিধি আমার মনে রাখার দরকার নাই, শুধু আমি মনে রাখবো কি ফ্যাক্ট। বিগত বছর প্রশ্ন দেখেন, 1 নম্বর প্রশ্ন, দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908-এর ওয়ার্ডার 8 রুল 1 অনুযায়ী বিবাদী প্রথম শুনানির দিন জবাব দাখিল না করলে কত দিনের মধ্যে তা দাখিল করতে হবে? 60 দিন, 3 মাস, 2 মাস, 90 দিন। আচ্ছা, আমরা জানি তো 60 কার্য দিবস না ভাই। এখন এই জায়গায় তো 60 কার্য দিবস কোথাও নাই, আছে কত? 60 দিন। তাহলে উত্তর কত? 60 দিন। আবার এই জায়গায় 2 মাস অপশনে আছে, যেহেতু 60 দিন আছে তো 2 মাসের জায়গায় উত্তর হবে না। যদি কোথাও 60 দিন না থাকতো তাহলে উত্তর হতো কত? 2 মাস। বুঝেন কিনা? তো 2, 3, 4 এগুলা সব একই ধরনের প্রশ্ন, কষ্ট করে পড়ে নিয়েন। সর্বশেষ 5 নাম্বার প্রশ্নটা একটু পড়ি দেখেন। স্যার 3 নম্বরটা একটু দেখবেন স্যার। বলেন 3 নাম্বার কি আছে পড়েন। 3 নম্বর স্যার এটা একটু বুঝি না স্যার, এটা একটু পড়লে ভালো হতো স্যার, যদি একটু বোঝা যেত। আপনি পড়েন, আপনারে পড়েন, আমি বুঝাই দিচ্ছি, পড়েন, জোরে পড়েন তসলিম। কোন ব্যক্তি বিবাদী পক্ষ তার লিখিত জবাব দাখিল করবে সর্বোচ্চ 6 মাসের মধ্যে, 4 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে। বুঝেন নাই কি তাই বলেন। এখানে 2 মাস হলো কার্য দিবস বসে 60 কার্য দিবস স্যার, 60 কিন্তু আছে তো 2 মাস। হ্যাঁ, 60 কার্য দিবস তো নাই অপশনে স্যার। কোথাও নাই। যেহেতু 60 কার্য ওকে দিবস স্যার, ঠিক আছে নাই, উত্তর ঠিক হবে আছে স্যার, 2 স্যার মাস। পাইছি। 1 জি নাম্বার স্যার, ওকে প্রশ্ন ধন্যবাদ ব্যাখ্যা করলেই এটা মানে পারার কথা। জি, এই কি এত সহজ জিনিস তো বোঝেন না, তো বুঝি না। কি কি হয়েছে বলেন, কোনটা হয় নাই? আমার কথা কি শুনছেন? আপনি যে প্রশ্ন করবেন তার ব্যাখ্যা কিন্তু আমি অলরেডি
দিছি। ওই জায়গা আছে 60 দিন আছে, 2 মাস আছে, স্যার আমি এবং ক্লিয়ার, আমি স্যার আমি ক্লিয়ার, স্যার আমি ক্লিয়ার। 60 ওকে স্যার, কার্য নো দিবস প্রবলেম স্যার। নাই। যেহেতু 60 কার্য দিবস নাই, তাহলে উত্তর হবে কত? 60 দিন। বুঝলেন কিনা? এবং আমি পরোক্ষণে বলছি, যদি অপশনে কোথাও 60 দিনও না থাকতো তাহলে উত্তর হতো কত? 2 মাস। আচ্ছা, এখন আমরা পড়ি লিখিত জবাব বিষয়ে কিছু মৌলিক নিয়ম। পাইছেন? বিবাদী লিখিত জবাবে নতুন বিষয় যেমন মকদ্দমাটি রক্ষণীয় নয়, সুট নট মেইনটেবল, তামাদিতে বারিত, বিষয়টি আইনের দৃষ্টিতে বাতিল বা বাতিলযোগ্য, তা সুস্পষ্টভাবে কি করবে? উল্লেখ করবে। মানে বিবাদী এসে আরজিতে বলবে যে, লিখিত জবাবে বলবে যে রনার বাদীর মামলাটা রক্ষণীয় নয়, এটা তামাদিতে কি পারিত, বা এই মামলা হওয়া উচিত ছিল প্রশাসনিক ট্রাইব্যুনালে, দেওয়ানি আদালতে এই মামলা হবে না, তার যে আপত্তি আছে সবকিছু লিখিত জবাবে সুস্পষ্টভাবে কি করবে? উল্লেখ করবে। তারপরেরটা দেখেন, বিবিআই বল দিবেন ক্ষতিপূরণ ছাড়া বিবাদীকে আর্জের প্রত্যেক বিষয়কে সুনির্দিষ্টভাবে কি করতে হবে? অস্বীকার করতে হবে। ক্ষতিপূরণ ছাড়া বিবাদীকে আর্জি প্রত্যেক বিষয় সুনির্দিষ্টভাবে কি করতে হবে? অস্বীকার করতে হবে। এটার অর্থ কি? এটার অর্থ হলো যে ক্ষতিপূরণের মামলায়, ক্ষতিপূরণের মামলা কেন করে? ওই যে অমুক অমুকরে বাজে কথা বলছে বা অমুক আমার সম্পত্তির ক্ষতি করছে, ক্ষতিপূরণের মামলা চাই। তাহলে ক্ষতিপূরণের মামলার ক্ষেত্রে বিবাদীকে সুনির্দিষ্টভাবে অস্বীকার করার দরকার নাই। সে জাস্ট বলবে যে আমি এই জিনিস করি নাই, আমি তার নামে মানহানিকর বক্তব্য দেই নাই। বাট ক্ষতিপূরণ ছাড়া অন্যান্য যত বিষয় আছে সব বিষয়ের ক্ষেত্রে ওই সুনির্দিষ্টভাবে কি করতে হবে? বাদী যদি 10 লাখ টাকা পায়, বিবাদী বলবে কি আমার কাছে কোনো টাকা পায় না। বাদী দাবি করছে ভরণ পোষণ, বিবাদী বলবে যে না আমার কাছে কোনো ভরণ পোষণ বকেয়া নাই। এই সব কিছু কি করতে হবে? অস্বীকার করতে হবে। যদি কোনো বিষয় আপনি অস্বীকার না করেন তাহলে ধরে নেওয়া হবে আপনি এটা কি করছেন? স্বীকার করছেন। তারপরে দেখেন, আরজিতে বিবৃত অভিযোগ সমূহ বিবাদী তার লিখিত জবাবে আন্ডারলাইন করবেন। সুনির্দিষ্টভাবে অস্বীকার না করলে তা বিবাদী স্বীকার করেছে বলে কি হবে? গণ্য হবে। কোনো অভিযোগ যদি সুনির্দিষ্টভাবে অস্বীকার মানে অস্বীকার না করে, তাহলে ধরে নেওয়া হবে সেটা কি করছে? স্বীকার করছে। তবে লাস্টের লাইনটা ইম্পর্টেন্ট। তবে দেখেন যে বিবাদী অক্ষম হলে, কি হলে? অক্ষম হলে তা স্বীকৃত বলে গণ্য হবে না। অক্ষম মানে বুঝেন? অক্ষম মানে হলো যে না বলো উন্মাদ জড়বুদ্ধি। কি কি? না বলো উন্মাদ জড়বুদ্ধি। না বলো উন্মাদ বা জড়বুদ্ধি যদি কেউ কেউ হয়, সে যদি মানে সুনির্দিষ্ট অস্বীকার নাও করে, তবে সেটা কি বলে গণ্য হবে না? স্বীকৃতি বলে গণ্য হবে না। বিগত বছর প্রশ্ন দেখেন, আরজিতে উল্লেখিত বক্তব্য লিখিত বর্ণনায় অস্বীকার করা না হলে সে বক্তব্য বিবাদী স্বীকৃতি বলে কি হবে? গণ্য হবে। 2 নাম্বার, আরজিতে বিবৃত অভিযোগ সমূহ লিখিত জবাবে সুনির্দিষ্টভাবে অস্বীকার করা না হলে তা হবে বিবাদীর কি? স্বীকৃতি। একই ধরনের। সেলফ প্র্যাকটিসে চলে আসেন। সেলফ প্র্যাকটিসের 2 নাম্বারটা যে বিবাদী কর্তৃক লিখিত জবাব দাখিল করতে হবে সমন জারির তারিখ হতে কতদিন? দেখেন এখানে অনেকে বলতে পারেন 2 নাম্বার প্রশ্নটা স্যার এ জায়গা ক উত্তর হলো না কেন? 60 কার্য দিবস না হয়ে এ জায়গা কেন খ হলো? এ জায়গা কিন্তু বলে নাই যে সর্বোচ্চ কতদিন। বলছে কি যে লিখিত জবাব দাখিল করতে হবে সমন জারির তারিখ হতে প্রাথমিকভাবে কত? 30 কার্য দিবস। যদি বলতো যে সমন জারির তারিখ হতে সর্বোচ্চ কত কার্য দিবস, তাহলে কত? 60। তো প্রশ্ন আপনার আগে বুঝতে হবে। এটা 3 নাম্বারটা দেখেন, 3 নাম্বারটা ভালো বুঝবেন যে যদি 30 কার্য দিবসের মধ্যে বিবাদী লিখিত জবাব দাখিল করতে না পারে, বিবাদী পরবর্তীতে সমন তারিখ হতে সর্বোচ্চ কত দিনের মধ্যে লিখিত জবাব দাখিল করবে? কতদিন? 60 কার্য দিবস। বুঝেন কিনা? আচ্ছা, এরপরে 8 নাম্বার প্রশ্নটা দেখেন, দেওয়ানি কার্যবিধির ড্যাশ অনুযায়ী নির্ধারিত সময় লিখিত জবাব দাখিল না করার কারণে আদালত মোকদ্দমা একতরফা নিষ্পত্তির কি দিতে পারে? আদেশ দিতে পারে। কততে? 8 আদেশে। এখন এখানে 1-এর 1, 1-এর 2, 1-এর 3, 1-এর 4, নর্মালি এখানে উত্তর হবে 1-এর 1। 10 নম্বর দেখেন, দেওয়ানি কার্যবিধির 8 আদেশের এক বিধির অধীন মোকদ্দমা একতরফা নিষ্পত্তির আদেশের বিরুদ্ধে বাদীর প্রতিকার কি? একতরফা নিষ্পত্তির আদেশের বিরুদ্ধে বাদীর প্রতিকারের জায়গায় লেখছে রিভার্সন, বাট অ্যাকচুয়ালি প্রতিকার হবে কার? বিবাদীর। বাদীর তো জায়গা কোনো প্রতিকার দরকার নাই, সে তো খুশি। তো জায়গা বাদীরে কি করে দিবেন? বিবাদী। পাইছেন?
আর বাদী প্রতিকারের উত্তর হয় ঘ, কোনটি না। জি, 10 নম্বরে বিবাদী প্রতিকার হবে রিভিশন। 14 নম্বর প্রশ্নটা একটু ঠিক করতে হবে। দেখেন, লিখিত জবাব দাখিলের সময় যে সকল দলিল বিবাদীর দাখিল করার প্রয়োজন ছিল কিন্তু দাখিল করেনি, উক্ত দলিল সমূহ বিবাদী পরবর্তী আদালতের অনুমতি ছাড়া দাখিল করতে পারবে যদি দলিল কি হয়, বিবাদীর সাক্ষীকে জেরা করা হবে না, কেটে হবে কি বাদীর সাক্ষীকে জেরা করার জন্য, বিবাদী কর্তৃক উত্থাপিত কোনো প্রশ্নের উত্তর না হবে কি বাদী কর্তৃক উত্থাপিত কোনো বিষয়ের কি উত্তর প্রদানের জন্য, কোন সাক্ষীকে তার কি স্মৃতিশক্তি পুনর্জীবিত করার জন্য উপরের কি হবে বলেন সবগুলো। আঠারো নম্বরটা দেখেন, আরজিতে বিবৃত অভিযোগ সমূহ বিবাদী তার লিখিত জবাবে সুনির্দিষ্টভাবে অস্বীকার না করলেও অস্বীকৃতি স্বীকার বলে গণ্য হবে না যদি বিবাদী কি হয় অক্ষম হয়। বিবাদী অক্ষম হলে সে যদি অস্বীকার নাও করে তবুও সেটা স্বীকার বলে কি হবে না, গণ্য হবে না। আমরা এখন আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখবো। দেখেন, বিধি 9 এবং 10, আদালত কর্তৃক অতিরিক্ত লিখিত জবাব পাইছেন। আদালত কর্তৃক অতিরিক্ত লিখিত জবাব দাখিলের নির্দেশ এবং না দাখিল করার ফলাফল। এই অতিরিক্ত লিখিত জবাব, এই শব্দটা গোল্ডেন। দেখেন, এইভাবে মনে রাখেন, লিখিত জবাব দাখিল করে কে বিবাদী, কিন্তু অতিরিক্ত লিখিত জবাব দাখিল করে বাদী অথবা বিবাদী। লিখিত জবাব শুনেই আমরা সবাই দাগাবো কি বিবাদী, কিন্তু অতিরিক্ত লিখিত জবাব এটা কে দাখিল করে বাদী অথবা বিবাদী। বুঝেন, লিখিত জবাব দাখিলের সর্বোচ্চ সময় কতদিন 60 কার্য দিবস, কিন্তু অতিরিক্ত লিখিত জবাব দাখিলের কোনো সর্বোচ্চ সময় নাই। বুঝছেন? তাহলে অধিকাংশ পরীক্ষার্থী ভুল করবে যদি বলে যে অতিরিক্ত লিখিত জবাব কে দাখিল করে। দেখবেন যে 100 জনের মধ্যে 80 জন দাগাইছে বিবাদী, বাট অ্যাকচুয়ালি কে বাদী অথবা বিবাদী। অতিরিক্ত লিখিত জবাব দাখিলের সময় কতদিন, কোনো সময় নেই, আদালত নির্ধারিত সময়। আদালত 10 দিনও দিতে পারে, 100 দিনও দিতে পারে। বুঝেন কিনা? আচ্ছা দেখেন, এই অতিরিক্ত লিখিত জবাব রে ইংরেজিতে বলে এডিশনাল রিটেন স্টেটমেন্ট। মানে শুধু লিখিত জবাব যদি হয় কি রিটেন স্টেটমেন্ট, তাহলে অতিরিক্ত লিখিত জবাব কি এডিশনাল রিটেন স্টেটমেন্ট। দেখেন, দেওয়ানি কার্যবিধির 8 আদেশের 9 বিধি অনুযায়ী আদালত প্রয়োজন মনে করলে গোল দিবেন যে কোনো পর্যায়ে, যে কোনো সময়, যে কোনো পক্ষকে। এটা বিবিআই, দুইটা গোল, যে কোনো সময় যে কোনো পক্ষকে। দেখছেন, যে কোনো সময় কি যে কোনো পক্ষ, যে কোনো পক্ষ মানে কি বাদী অথবা বিবাদী। যে কোনো সময় যে কোনো পক্ষকে লিখিত বিবৃতি বা অতিরিক্ত লিখিত বিবৃতি পেশের আদেশ দিতে পারে এবং তা পেশ করার জন্য এই যে আন্ডারলাইন করবেন সময় নির্ধারণ করে দিবে। এই কথাগুলো আছে কততে 9 বিধিতে। 9 বিধি, 8 আদেশের 9 বিধি। তাহলে আমরা জানলাম যে অতিরিক্ত লিখিত জবাব আদালত কার কাছে চাইতে পারে, বাদী বিবাদী উভয়ের কাছে। কতদিন সময়, আদালত নির্ধারিত সময়। আদালত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে উক্ত লিখিত বিবৃতি পেশ করতে ব্যর্থ হলে যার কাছে অতিরিক্ত লিখিত জবাব চাইছে, বাদীর কাছেও চাইতে পারে, বিবাদীর কাছেও চাইতে পারে, যার কাছে চাইছে সে দিতে যদি ব্যর্থ হয়, 10 দিনের মধ্যে লিখিত জবাব কি দেয় নাই, 10 বিধি অনুযায়ী আদালত উক্ত পক্ষের বিরুদ্ধে রায় ঘোষণা করতে পারে, মে প্রোনাউন্স জাজমেন্ট বা মকদ্দমার সাথে সম্পর্কিত যে কোনো আদেশ দিতে পারে। বিধিগত 10। তাহলে আমরা এখানে মনে রাখবো যে অতিরিক্ত লিখিত জবাব চাইতেছে 9 বিধিতে, 8 আদেশের 9 বিধিতে, আর সে যদি দিতে ব্যর্থ হয় তাহলে তার বিরুদ্ধে রায় ঘোষণা করতেছে কত বিধিতে।
এখন আপনার প্রশ্ন হতে পারে যে স্যার অতিরিক্ত লিখিত বিবৃতি কেন চাবে? মনে হতে পারে না যে সে তো একবার লিখিত বিবৃতি তো দিছেই, মানে লিখিত জবাব তো দিছেই, তাহলে অতিরিক্ত লিখিত বিষয় বিবৃতি আবার কেন চাবে? এটা চাইতে পারে। কেন চাইতে পারে? দেখেন, অনেক সময় এইভাবে মনে করেন যে বাদী মামলা করছে 10 লাখ টাকা পাই, আর বিবাদী এসে দাবি করতেছে যে তুমি আমার কাছে 10 লাখ দাবি করছো, তোমার কাছে আমি 8 লাখ পাই, তাই ইওর অনার আমাদের দাবি সমন্বয় করা হোক। তাহলে বাদী তো 10 লাখের বিবরণ দিয়েছে যে কি মারফত তার কাছে 10 লাখ পাই, আর বিবাদীও বলছে যে তার কাছে আমি 8 লাখ পাই। এখন আদালত বাদীরে বলতে পারে যে বাদী তোমার কাছে তো 8 লাখ দাবি করছে, তোমার কি এই 8 লাখের বিরুদ্ধে তোমার কোনো কথা আছে কিনা, তুমি অতিরিক্ত লিখিত জবাব দাও 20 দিনের মধ্যে। বুঝেন কিনা? এই 20 দিনের মধ্যে সে অতিরিক্ত লিখিত জবাব কি দেয় নাই, তাহলে তার বিরুদ্ধে কি ঘোষণা করবে? রায় ঘোষণা করবে। তাহলে অতিরিক্ত লিখিত জবাবের নির্দেশ দিবে 8 আদেশের কততে? 9 বিধিতে। আর দিতে যদি ব্যর্থ হয় রায় ঘোষণা করবে কততে? 8 আদেশের 10 বিধি। বোঝা গেল ভাই? আচ্ছা, তো আমরা এই যে এখন দেখেন, এখানে দেখেন প্রতিকার। দেখেন আপনারা যারা একটু প্রথম পড়তেছেন বা একটু হজবরল লাগতে পারে, বাট দেওয়ানি কার্যবিধির মতো মধুর সাবজেক্ট আর নাই। আমরা তো একেবারেই হাতে কলমে ধরে ধরে আপনাদের শিখাচ্ছি যে এতদিন এই যে যা যা বলতেছি এগুলো থেকে প্রশ্ন এসে থাকে। প্রতিকার দেখেন, এখন যদি রায় ঘোষণা করে, দেওয়ানি মামলা মনে করবেন রায় ঘোষণা করতে বা রায় ঘোষণা করে নাই, সংক্ষুব্ধ পক্ষের অবশ্যই একটা কি আছে? প্রতিকার আছে। এই যে দেখেন, 10 বিধির নিয়মটি শুধুমাত্র প্রযোজ্য যখন 9 বিধির অধীন বিবাদী আদালতের নির্দেশনা অনুযায়ী লিখিত জবাব বা অতিরিক্ত লিখিত জবাব দাখিল করতে কি হয়? ব্যর্থ হয়, এবং উক্ত ব্যর্থতার কারণে আদালত রায় ঘোষণা করে আদেশ দিলে। 10 বিধির অধীন রায় ঘোষণার আদেশ, অ্যান অর্ডার প্রোনাউন্সিং জাজমেন্ট হলো আপিলযোগ্য আদেশ। কি আদেশ? আপিলযোগ্য আদেশ। এই যে আমরা আরেকটা আপিলযোগ্য আদেশ পেয়ে গেলাম। আরেকটা আপিলযোগ্য, প্রথমটা পাইছিলাম কততে? 7/10, আর এটা কত? 8/10। তাই এর বিরুদ্ধে কি করা যাবে? আপিল করা যাবে। বলেন তো 7/10 আপিল করতো কে? 7/10 কি আপিল করতো? बर्बादी 7/10 আপিল করতো বাদী। আর 8/10 কি আপিল করবে? বাদী বিবাদী যে কেউ, যার বিরুদ্ধে রায় ঘোষণা হবে সে, যার বিরুদ্ধে রায় ঘোষণা হবে সে। এবং এটা যে 8/10 যে আপিলযোগ্য আদেশ, এটা কোথায় বলা আছে? 43 আদেশে। তাহলে আমরা দুইটা আপিলযোগ্য আদেশ পেলাম, একটা কি 7/10 আর একটা কত? 8/10। দেখেন তো এখানে একটা ছক আছে দেখেন। এখানে বলছে যে 8 আদেশের এক বিধি, অনধিক 60 কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে ব্যর্থ হলে মামলা কি হয়? একতরফা নিষ্পত্তি। আর 8 আদেশের কত বিধি? 10 বিধি। এখানে বলছে যে 9 বিধি অনুসারে আদালত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে অতিরিক্ত লিখিত জবাব দাখিল করতে ব্যর্থ হলে রায় ঘোষণা বা আদালত যেমন মনে করে তেমন কি দিতে পারে? আদেশ দিতে পারে। এটার বিরুদ্ধে প্রতিকার কি? আপিল। তো এখানে একটা প্রশ্ন মনে পড়ে যায়, দেখেন, সেটা হলো যে একটু জিজ্ঞাসা করি আপনাদের মনে আছে কিনা, যে প্লিডিংস মানে কি? বা না, যদি বলে প্লিডিংস মানে এস আছে প্লুরাল, তাহলে এবং, আরজি এবং জবাব। আর যদি বলে প্লিডিং, এস নাই, আরজি বা জবাব। বুঝেন কিনা? প্লিডিংস আছে কত আদেশে ভাই? 6 আদেশে। এখন পরীক্ষায় প্রশ্ন আসবে যে সাবসিকুয়েন্ট প্লিডিং সম্পর্কে আলোচনা করতে কত আদেশে? সাবসিকুয়েন্ট প্লিডিংস। এখন আপনি শুনছেন প্লিডিংস তো আছে কততে? 6 আদেশে। কিন্তু মজার বিষয়, সাবসিকুয়েন্ট প্লিডিংস 6 আদেশে নাই। সাবসিকুয়েন্ট প্লিডিংস আছে এই যে 8 আদেশের 9 বিধি। 8 আদেশের 9 বিধি। এই যে অতিরিক্ত লিখিত জবাব চাইতেছে, এটারই বলে সাবসিকুয়েন্ট প্লিডিংস। সাবসিকুয়েন্ট শব্দের অর্থ হলো পরবর্তী, আর প্লিডিংস মানে তো আরজি এবং জবাব। তাহলে পরবর্তী এই যে আপনার লিখিত জবাব, এটা আছে 8 আদেশের কততে? 9 বিধি। এই যে দেখেন, পরবর্তী প্লিডিংস বা আরজি ও জবাব বিধানটি দ্য কোড অফ সিভিল প্রসিজিওর 1908 এর কত আদেশের কত বিধিতে আছে? কত বিধি বলেন? 8 আদেশের 9 বিধি। 3টে স্টার দেন, ভিভিআই। অধিকাংশই বিভ্রান্ত হয়ে যাবেন, প্লিডিংস জায়গায় আসবেন কত? 6, বাট এই জায়গায় অ্যাকচুয়ালি হবে কত? 8 আদেশের 9।
5 নম্বর প্রশ্নটা আমরা পড়ি। এখানে সেলফ প্র্যাকটিসের 5 দেখেন, দেওয়ানি কার্যবিধির 8 আদেশে 10 বিধির অধীন আদালত রায় ঘোষণার আদেশ দিতে পারে কখন? 9 বিধির অধীন আদালতের নির্দেশ অনুযায়ী লিখিত জবাব দাখিলে কি হলে? ব্যর্থ হলে। আমরা 6 নম্বর প্রশ্নটা পড়ি দেখেন, দেওয়ানি কার্যবিধির 8 আদেশের 9 বিধির অধীন আদালতের নির্দেশ অনুযায়ী অতিরিক্ত লিখিত জবাব দাখিল করতে ব্যর্থ হলে আদালত কি করতে পারে? রায় ঘোষণা করতে পারে। দেখেন আজকে এতটুকুই, আজকে পরীক্ষা নিলাম না, পরীক্ষা আপনাদের লোক সংখ্যা কম, আগামীকাল নেবো ইনশাল্লাহ। আগামীকাল আসেন এবং এই কয়দিন ক্লাস মিস দেবেন না। ধরেন আগামীকাল খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস পড়বো, সেট অফ। এটা কিন্তু লিখিততেও লাগবে। এই যে যা পড়লাম সবকিছু প্রিলি লিখিত একই টাইপের। আপনি যদি এগুলো এখন থেকে আপনার তো মুখস্থ করা লাগবে না, আপনি বারবার রিডিং করবেন, এই ক্লাস লেকচারটা শুনবেন, তাতেই হয়ে যাবে ইনশাল্লাহ। তো পরীক্ষার সিলেবাস যা ছিল আগে যা ছিল তাই, ওই আদেশগুলো পড়ে আসবেন 1 থেকে 7 পর্যন্ত। আগামীকাল পরীক্ষা প্লাস আমাদের ক্লাস আছে আগামীকাল 5টা থেকেই শুরু। এই সেট অফ দিয়ে আমরা পড়া শুরু করবো ইনশাল্লাহ। তো স্যার আজকের ভিডিওটা একটু তাড়াতাড়ি দেওয়ার রিকোয়েস্ট স্যার। দণ্ডবিধি আর ফৌজদারি 100 তো আমরা পরীক্ষা হইছে, তো স্যার, দণ্ডবিধি আর ফৌজদারি আজকের আগামী ভিডিওটা শনিবার দিবেন। হ্যাঁ দিব ভাই, আগে শেষ করেন। দণ্ডবিধি আর ফৌজদারি আগামী শনিবারে পড়ে আসবেন। ওই পরবর্তী 100 মানে 101 থেকে 200, ফৌজদারিরও 101 থেকে 200, দণ্ডবিধিরও 101 থেকে 200, 40 মার্কের। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই।